আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। আশা করছি যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো, তোমাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আর আমি বলেছিলাম আজকে যে এই অদিতি মডেল টেস্ট বইটির উপরে আমরা সলভ ক্লাস দেব। এর আগে আমি একটা সলভ ক্লাস দিয়েছি এবং আজকে আরেকটা সলভ ক্লাস দিচ্ছি। আগামীতে সলভ ক্লাস আরও দেওয়া হবে এবং অন্যান্য সাবজেক্টের উপর ইনশাল্লাহ সলভ ক্লাস দিব আমরা। এটা আমাদের কমিটমেন্টের অংশ এবং আমরা বিশ্বাস করি কমিটমেন্ট দিলে রাখতে হয়, রাখা উচিত। ওয়াদা করলে ওয়াদা রাখা উচিত, কিন্তু আমরা সেটাই বিশ্বাস করি। আর আজকে আশা করছি তোমাদের অনেকেই, আমরা 8:30টায় প্রোগ্রামটা শুরু করার কথা ছিল, তো আসলে অনেক সময় একটু প্রবলেম হয়ে যেতে পারে, তো এই জন্য আমরা একটু 10-15 মিনিট দেরি হয়েছে। তো আশা করছি এটা পুষিয়ে দেবো তোমাদেরকে। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইংরেজির বেশ কিছু জটিল প্রশ্নের সমাধান আজকে তোমরা আমার কাছ থেকে পাবে অদিতি মডেল টেস্টের উপরে। যেই জটিল জটিল প্রশ্নগুলো দেওয়া আছে ইংরেজির, এবং এই প্রশ্নগুলোর আশা করছি খুব সহজ আনসার সমাধান তোমরা আমার কাছ থেকে পাবে ইনশাল্লাহ। ধৈর্য সহকারে বসতে হবে। যে যেখান থেকে দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্থ থাকাটাই খুব ইম্পর্টেন্ট। আমরা এই পর্যন্ত সুস্থ আছি, বেঁচে আছি এই বিরূপ পরিস্থিতির মধ্যে, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি মনে করি যে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, আমরা এখন পর্যন্ত ভালো আছি। আজকের প্রোগ্রামটি তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে এই প্রোগ্রামটি দিতে পারছি, এটা আসলে আমাদের একটা আশীর্বাদ বলতে হবে। সেজন্য শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আমরা তোমরা আজকের এই প্রোগ্রামটি যে যেখান থেকে দেখছো, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই তোমরা আসলে কে কোথা থেকে প্রোগ্রামটি দেখছো। প্লিজ তোমরা একটু কমেন্টে লিখবে কে কোথা থেকে দেখছো, তাহলে আমরা আমার একটু বুঝতে সুবিধা হবে। আমি চাই বাংলাদেশের শুধু ঢাকা থেকে সবাই দেখবে বা শহর থেকে দেখবে প্রোগ্রামটি, এমন নয়। তাহলে প্রত্যন্ত অঞ্চল থেকেও কে কয়জন দেখছো সেটা আমি দেখতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো অনলাইনে আসলে আমাদের সীমাবদ্ধতার জায়গাগুলো কেমন। ঠিক আছে? তো আশা করছি তোমরা একটু কমেন্টে লিখবে কে কোথা থেকে দেখছো। আর আমাদের অদিতির স্টুডেন্ট যদি হয়ে থাকো সেটা লিখলেও আরো ভালো হয়, অদিতি স্টুডেন্ট যেখান থেকে লিখো। আর অদিতি স্টুডেন্ট না হলে কোনো সমস্যা নেই, যারা আমাকে চিনো তারা লিখলে চলবে। ঠিক আছে? আশা করছি তোমরা খুব দ্রুত একটু কমেন্টটা লিখো। আর এই প্রোগ্রামটি যেহেতু আমরা খুব সবার জন্য, অদিতির মডেল টেস্টের বইটি আমি খুব দিচ্ছি তোমাদেরকে। অনেকে ইতিমধ্যে 20,000 কপি অলরেডি সোল্ড আউট। এই মাসের কোনো একটা সময় হয়তো এই বইটা আসবে। অনেক ছেলেমেয়েরা এটা খুব চাচ্ছে। আমি চাচ্ছি আসলে বইটা ছেলেমেয়েরা জানুক সত্যিকার অর্থে এইটাতে কোয়ালিটি আছে কিনা, এটা জানুক। আমরা বাজারের অন্যান্য যে বই আছে, অনেক বইয়ের মধ্যে প্রশ্ন প্রচুর রিপিট, 100টা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে 40টা প্রশ্ন রিপিট। বাট আমি শপথ করে বলতে পারি আমাদের 100টা প্রশ্নের মধ্যে হয়তো 4টা থেকে 5টা প্রশ্ন রিপিট হতে পারে। তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে মানসম্মত প্রশ্ন, এবং প্রত্যেকটা টপিকের উপর ধরে ধরে আমরা প্রশ্ন করার চেষ্টা করেছি। এবং আমাদের ভবিষ্যতে এরকম যত বই আসবে, যাই আসবে, এটা আশা করছি এরকম একটা মান যাতে বজায় থাকে, আমরা সেটা চেষ্টা করব। কিছু ভুলভ্রান্তি থাকে, কিন্তু আশা করছি এই ভুলগুলো আগামীতে এগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা আশা করছি প্রোগ্রামটি দেখছো। স্বাভাবিকভাবে একটু আমি সময় নিচ্ছি এই কারণে, কারণ প্রোগ্রামটা শুরুতে অনেকে কানেক্টেড হতে একটু সময় লেগে যায়, এই জন্য জাস্ট 2 মিনিট আমি সময় নিচ্ছি, 2-3 মিনিট সময় নিচ্ছি একটু কানেক্টেড করার জন্য। তোমরা আশা করছি সবাই কানেক্টেড হয়ে যাচ্ছ, এবং হ্যাঁ, এবং অনেকে শেয়ার করছো, এবং একটু শেয়ার করো। শেয়ার করলে আমার মনে হয় আরো একটু ভালো হবে, সবার কাছে চলে যাবে খুব দ্রুত। সবাই একটু শেয়ার করে ফেলি, বিশ্বাস করি, এবং শেয়ার করতে হবে, কারণ নিজে জানি অন্যকে জানাই, এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, ঠিক আছে? তো আশা করছি সবাই ওকে। আলহামদুলিল্লাহ, আমরা মূল পর্বে চলে যাবো এখনই। একটু সময় আমরা দেখছি আমাদের অনেকেই কমেন্ট করছে এখানে। আলহামদুলিল্লাহ, অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করছে, আমি বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। তো আশা করছি একটু শেয়ার করো প্লিজ। আমাদের যারা কাছের স্টুডেন্ট, দূরের যারা তাদেরকেও বলবো না, কিন্তু কাছের যারা যারা শুভানুদ্দী তাদেরকে বলবো যে তোমাদের আশেপাশে সবাই যাতে জানতে পারে, এই জন্য একটু শেয়ার করো। হ্যাঁ, যাতে সবাই দেখতে পারে। প্লিজ প্লিজ শেয়ার, কিপ শেয়ারিং, প্লিজ কিপ শেয়ারিং। অ্যান্ড আমরা খুব দ্রুতই চেষ্টা করবো, এবং আজকের ক্লাসটি আমি বেশিক্ষণ নিয়ে নেবো না, 1 ঘন্টার একটা লাইভ শেয়ার হবে। 1 ঘন্টা পড়াবো তোমাদেরকে। আশা করছি 1 ঘন্টার মধ্যে তোমরা
আশা করছি বেশ ভালো কিছু পাবে ইনশাল্লাহ। আই অ্যাসিউর ইউ, আই বেট যে তোমরা ভালো কিছু ইনশাল্লাহ পাবে, এবং আমি কমেন্ট করছি তোমরা ভালো কিছু পাবে, এবং তোমাদেরকে চেষ্টা করব আনকমন এবং ডিফিকাল্ট কিছু প্রশ্নের উত্তর সমাধান দেওয়ার জন্য, যেগুলোতে বেশ জটিলতা আছে আর কি। ওকে, আর পুরো বইটা আজকে সমাধান দেওয়া সম্ভব না, আমরা আস্তে আস্তে যতটা সম্ভব একসাথে দেবো, কারণ একসাথে পুরোটা সমাধান দিতে গেলে অনেক সময় লাগবে এবং অনেকে বোর্ড হয়ে যাবে, পারবে না। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে আজকে শুরু করছি। শুরু করতে পারি বোধহয় না? ওকে, আমরা তাহলে প্রথমে আমরা একটি মডেল টেস্ট, এর আগে আমরা বেশ কয়েকটা প্রশ্ন সমাধান করেছি। আজকে আমরা মডেল টেস্ট 17 থেকে 16 কি 17 যাও, মডেল টেস্ট দেখো যাও। হ্যাঁ, 16 এর প্রশ্ন দেখতে পারো কিনা দেখবা। আমি প্রশ্ন দিলাম, আশা করছি তোমরা প্রশ্ন দেখো। এই প্রশ্নের উপরে আমি তোমাদেরকে ব্যাখ্যা দেবো এবং কেন এই আনসারটা এটা 4টার মধ্যে 3টা কেন ভুল আর একটা কেন কারেক্ট, সেটার উত্তরটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা মডেল টেস্ট 16-এ অনেক প্রশ্ন আছে, 35 গ্রামারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা প্রশ্ন একটা দেখতে পাচ্ছি, যে এখানে 43 নম্বর প্রশ্ন আমি নিলাম। সেখানে প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওখানে লেখা আছে শুদ্ধ বাক্যটি। এখানে 1 নম্বরে দেওয়া আছে, নাম্বার 1-এ দেওয়া আছে ইট ইজ নো ইউজ টু ক্রাই লাইক আ বেবি। 2 নম্বরে দেওয়া আছে দেয়ার ইজ নো হার্ম ইন ভিজিটিং হিম নাও। সি নম্বরে দেওয়া আছে ডিড ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আর ডি নম্বরে দেওয়া আছে আই হ্যাড দ্য প্লেজার টু মিট হিম। তাহলে এই বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, আমরা এখানে 43 নম্বরে 1 নম্বরে দেখো, 1 নম্বরে হচ্ছে ইট ইজ নো ইউজ টু ক্রাই। একটা রুল হচ্ছে নো ইউজ প্লাস জিরান্ড, এরকম একটা লিস্ট আছে। নো ইউজের পরে জিরান্ড হয়, নো ইউজ, নো গুড প্লাস জিরান্ড। তাহলে লক্ষ্য করো, নো ইউজ, নো গুড, হ্যাঁ, ইত্যাদি পরে যদি ভার্ব থাকে, ভার্ব হয়ে যাবে জিরান। জিরান মানে ভার্ব প্লাস আইএনজি। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। তো নো ইউজের পরে বা নো গুডের পরে ইনফিনিটিভ বসে না, জিরান বসে। তাহলে এক প্রশ্নের মধ্যে তো আছে ইট ইজ নো ইউজ টু ক্রাই লাইক এ বেবি। তাহলে আনসারটা এখানের মধ্যে ভুল আছে, আনসার হবে ইট ইজ নো ইউজ ক্রাইং লাইক এ বেবি। তাহলে আনসারটা হবে ইট ইজ নো ইউজ ক্রাইং লাইক এ বেবি। এখানে টু ক্রাই দেওয়া আছে, তার মানে এটা ভুল আছে, তার মানে 1 নাম্বার ভুল। নাম্বার 2 তে যাই, নাম্বার 2 তে যাও। নাম্বার 2 তে হচ্ছে দেয়ার ইজ নো হার্ম ইন ভিজিটিং হিম নাও। এখানে নাম্বার 2 কেন কারেক্ট আছে লক্ষ্য করো। নাম্বার 2 কারেক্ট, কারণ ওখানে তো আছে নো হার্ম, নো হার্ম ইন, নো হার্ম ইন নো ডিফিকাল্টি ইন। নো ডিফিকাল্টির পরে ইন থাকতে পারে, আবার ইন না থাকলেও চলে। নো হার্মের পরে ইন থাকতে হয়, নো হার্ম ইন প্লাস জিরান। নো ডিফিকাল্টি ইন অথবা নো ডিফিকাল্টি প্লাস জিরান। জিরান মানে ভার্ব প্লাস আইএনজি। নো পয়েন্ট ইন প্লাস জিরান। এই যে কথাটা বলা আছে লক্ষ্য করে তাহলে, তাহলে আমাদের দেখো নো হার্ম ইন প্লাস জিরান্ড হবে। তাহলে প্রশ্নের মধ্যে কি আছে, দেয়ার ইজ নো হার্ম ইন ভিজিটিং, ইন ভিজিটিং আছে। তো দেয়ার ইজ নো হার্ম ইন ভিজিটিং মানে ভার্ব প্লাস আইএনজি। তো দেয়ার ইজ নো হার্ম ইন ভিজিটিং, তার মানে ওই প্রশ্নের মধ্যে এই আনসারটা ঠিক আছে। দেয়ার ইজ নো হার্ম ইন ভিজিটিং আছে, যদি টু ভিজিট থাকতো তাহলে ভুল হতো। তো নো হার্মের পরে নো হার্মের পরে ইন বসে প্রিপোজিশন, নো হার্ম ইন প্লাস জিরান।
আবার নো ডিফিকাল্টি ইন অথবা শুধু ইন ছাড়াও নো ডিফিকাল্টি ইন জিরান, আবার নো পয়েন্ট ইন প্লাস জিরান। তাহলে নো হার্ম ইন, নো ডিফিকাল্টি ইন, নো পয়েন্ট ইন এর পরে জিরান বসে। সো দেয়ার ইজ নো হার্ম ইন ভিজিটিং, অথবা যেমন আরেকটা আসছে পরীক্ষায় যে আই হ্যাড নো ডিফিকাল্টি I had no difficulty getting here, অথবা in getting here, to get here হবে না, I had no difficulty in getting here, অথবা I had no difficulty getting here. There is no point in talking to him, there is no point in talking to him, তার সাথে কথা বলে কোনো কাজ নাই। সাউন্ড বোধ হচ্ছে কি, সাউন্ড হচ্ছে কিনা সবাই? হ্যাঁ, সবাই কি সাউন্ড কি শুনতে পাচ্ছ? প্লিজ সাউন্ড হলে প্লিজ ইয়েস লেখো, যদি সাউন্ড হয় প্লিজ। Can you hear me? Please. If everything is okay, if you can see me, watch me, if you can hear me, please write yes. Please write yes. Is there any problem in hearing me? Okay, so there is no problem. Okay, please write yes if there is no problem. If there is no problem. Okay. So I see. So okay, many of the audience are writing yes, that is they can hear me, and they can watch, watch. Okay, so everything is okay, I think. So okay, I can continue. Can I continue? So I can continue. So there is no harm in জিরান। তো এটার মধ্যে আমি একটা পুরো লিস্ট দিয়ে দিই যে কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর পরে যে জিরান কখন নিতে হয়, ঠিক আছে? তার আমার ক্লাসের মধ্যে এটার একটা বিস্তারিত একটা লিস্ট দেওয়া থাকে, ওই লিস্টটা যদি কেউ কভার করতে পারে তাহলে এই লিস্ট থেকে প্রশ্ন অনেক সময় কমন পড়ে, বেশ ম্যাক্সিমাম সময় এইটা থেকে আসে। শুধু ওই যে অনেক গদ বাঁধা কিছু থিওরি আছে যে দুইটা বার পাশাপাশি বসলে দ্বিতীয় ভার্বের সাথে আইন যোগ করতে হয়, এগুলো হচ্ছে আসলে সস্তা পরামর্শ, গদ বাঁধা পরামর্শ। তোমাকে যদি ভালো করতে হয় তাহলে কি করতে হবে, কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ বসে, টু প্লাস ভার্ব বসে, এটার তালিকা মুখস্থ করতে হবে। কিছু ভার্ব আছে যার পরে বেয়ার ইনফিনিটিভ বসে, এটার তালিকা তোমাকে মাথায় রাখতে হবে। কিছু ওয়ার্ড আছে যাদের পরে জিরান বসে, এটার একটা তালিকা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেমন আমি প্রায় বলি, যেমন বলি অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাবান্ডন, হ্যাঁ, অ্যান্টিসিপেট, হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট, বিজি, কনসিডার, কন্টেমপ্লেট, ক্যানট হেল্প, could not help, denied, deny, delay, detest, enjoy, excuse, examine, finish, fancy, feel like, give up, এরকম কিছু আছে, feel like, keep on, insist on, involve, imagine, mind, meditate, miss, no use, no good, no harm in, no point in, no difficulty in, practice, postpone, prioritize, quit, understand, tolerate, আমরা আরো আছে threat, সরি tolerate, worthwhile, ঠিক আছে? এই ধরনের কিছু ওয়ার্ড আছে যাদের পরে ভার্ব থাকলে জিরান বসে। তো এই তালিকাটা এইভাবে মুখস্থ রাখতে হবে তোমাকে, ঠিক আছে? গদ বাঁধা শুধু চলে ওই দুইটা ওয়ার্ড পাশাপাশি পাইলাম আইন যোগ করে দিলাম, এটা আসলে এই থিওরিতে চলবে না। যারা সত্যিকার অর্থে ভালো কিছু করতে চাও এরকম কিছু আছে, তাহলে এটার জন্য পুরো মানে ডিটেল ক্লাস পাইতে হলে এটা সম্ভব। এখানে তো আমি সব ডিটেল লিখতে পারছি না, শুধু এতটুকু বলতে পারি যে নো হার্মের পরে ভার্ব থাকলে জিরান হবে। সো দেয়ার ইজ নো হার্ম ইন ভিজিটিং, তার মানে কারেক্ট বলছে, কোন বাক্যটি কারেক্ট, তার মানে এই বাক্যটা আমরা কারেক্ট বাক্য পেয়ে গেছি। তাহলে ইজিলি আমরা এখান থেকে আমরা আনসারটা নিয়ে নিতে পারি। তারপর আমরা দেখি আরো দুইটা প্রশ্ন আমরা দেখি, হ্যাঁ, তারপর আরো দুইটা প্রশ্ন দেখি আমরা। ওখানে আছে হি সাকসিডেড, প্রশ্ন চেঞ্জ করছো কেন তুমি? 16 তো যাও, ইয়েস। হ্যাঁ, তারপর আমরা 3 নম্বরে যাই। ওখানে 3 নম্বরে দেখো বলছে, এই দেখো সূত্র হচ্ছে ডিড, স্ট্রাকচার দেখো, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোন প্রশ্নবোধক বাক্যে অক্সিলিয়ারি ভার্ব যদি ডিড হয়, ডিডের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হয়, অক্সিলিয়ারি ভার্ব যদি ডিড হয়, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম নিবা। এখানে প্রশ্নের মধ্যে আছে ডিড, প্রশ্নের মধ্যে আছে দেখো ডিড ইউ, প্রশ্নের মধ্যে আছে ডিড ইউ ওয়েন্ট দো আছে, আমি এই পর্যন্ত গেলেই চলবে। ডিড ইউ ওয়েন্ট, মনে করো ওয়েন্ট এর হচ্ছে পাস্ট ফর্ম, তাই না? V2, ওয়েন্ট এর হচ্ছে V2, তাহলে ডিড এর পরে কি লাগবে, V1 মানে ভার্বের বেস ফর্ম। তাহলে ডিড ইউ ওয়েন্ট এর বেস ফর্ম কি, গ। তো आंसर হবে ডিড ইউ গ।
ডিড ইউ নো, ডিড ইউ সি, এটসেট্রা। ওকে, তাহলে তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 হবে। তাহলে এটা একটা স্ট্রাকচার। যেমন আই ডিড, আই ডিডন্ট ডু, মানে আই ডিড তার নেগেটিভ হচ্ছে আই ডিডন্ট ডু, প্রশ্ন হচ্ছে ডিড আই ডু। তাহলে ডিড আই গো, ডিড আই সি, ডিড আই, হ্যাঁ, ডিড আই নো ইত্যাদি। হ্যাঁ, তাহলে 3 নাম্বার প্রশ্ন ভুল আছে। ওকে, তাহলে ইজিলি আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের মধ্যে I had the pleasure, I had the pleasure to meet him, I had the pleasure to meet him। তাহলে ওখানে ওকে, I had the pleasure in meeting him, ওখানে কিন্তু টু বসে আবার ইনো বসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা there is no harm in visiting him, আমরা বি নাম্বারটাকে স্পষ্টভাবে পাচ্ছি যে বি নাম্বার প্রশ্নটা কারেক্ট। ওকে, তাহলে এক নাম্বার ভুল হচ্ছে নো ইউজের পরে জিরান্ড হবে, এখানে নো ইউজের পরে টু আছে, তার মানে এটা ভুল। তারপরে 3 নাম্বার প্রশ্নে ডিড ইউ প্রশ্নমত বাক্যে ডিড ইউর পরে বারবার বেস ফর্ম হয়, কিন্তু এখানে ডিড ইউর পরে ওয়েন্ট আছে, বারবার পাস্ট ফর্ম আছে, তার মানে এটাও ভুল আছে। ঠিক আছে, তো देयर इज আই হ্যাড দ্য প্লেজার টু মিট, ওকে এখানে ওকে আছে। আর দেয়ার ইজ নো হার্মের পরে জিরান বসে, দেয়ার ইজ নো হার্ম ইন ভিজিটিং, তাহলে দেয়ার ইজ নো হার্ম, তাহলে আমরা নো হার্ম ইন ভিজিটিং হবে, তার মানে কি বি নাম্বারটা কারেক্ট। তার মানে আমরা 2 নাম্বার প্রশ্নটা কেন কারেক্ট আমরা আনসারটা পেয়ে গেলাম। হ্যাঁ, তো এইভাবে কারেকশন যদি প্রশ্ন আসে, কারেকশন থেকে প্রশ্ন 5 থেকে 6টা প্রশ্ন থাকবে কারেকশনের উপরে। বিশেষে গ্রামার যে 20 থেকে 22 নাম্বার থাকবে তার মধ্যে কারেকশনের উপরে তোমার 5 থেকে 6টা প্রশ্ন থাকবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার কারেকশনের ইয়েটা অবশ্যই ইয়েটা থাকতে হবে। যদি গ্রামাটিক্যাল রুলস গুলো যদি আমরা ট্যাগ করতে পারি, ঠিক করতে পারি, দুনিয়ার অনেক গ্রামার রুল আছে, কিন্তু তুমি যদি সব গ্রামার রুল পড়ো তাহলে কিন্তু তুমি ইংরেজি পড়ে শেষ করতে পারবে না। এবং কারেকশনের জন্য কোন কোন রুলগুলো পড়বা এইটার জন্য তোমাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ পরামর্শ জানা দরকার, যে আসলে তোমার কোনটা পড়তে হবে, কোনটা অ্যাভয়েড করা যাবে, কোনটা পড়া লাগবে, কোনটা অ্যাভয়েড করা যাবে। ঠিক আছে, কারণ সাকসেসের প্রথম শর্ত আছে যে রিড সামথিং অফ এভরিথিং অ্যান্ড এভরিথিং অফ সামথিং, যে সব পড়া লাগে না, যে কমের মধ্যে বেশি পড়তে হবে, বেশির পরে কম, তাই না? মানে তোমাকে সব পড়লে তুমি কখনো ভালো করতে পারবে না। তো পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে খুব কৌশলী হতে হবে, যে কোন কোন রুলগুলো পড়লে কারেকশনে তুমি ভালো করতে পারবা, যে এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো আমি আজকের ক্লাসে তো আমরা আলোচনা করতে আসছি এই বিষয়টা কোনটা কোনটা পড়বে এটা আলোচনা করতে আসিনি অবশ্য। তো আমরা আসছি প্রশ্ন সমাধান দিতে, তাই না? যদি প্রশ্ন সমাধান দিতে আসছি, প্রশ্ন সমাধান অ্যাঙ্গেলে কথা বলি, কিন্তু কোনটা আসবে কোনটা আসবে না এই অ্যাঙ্গেলে বোধহয় আজকে কথা বলতে পারছি না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে আমরা এই 17 নম্বর মডেল টেস্টের উপরে আরো কয়েকটা প্রশ্ন আছে এখানে, আমরা দেখি। মডেল টেস্ট 17 এর 37 নম্বর প্রশ্নটা নিচ্ছি। সেখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সেখানে কারেক্ট সেন্টেন্স মানে কি, এখানে কথা কিন্তু তোমার প্রশ্নের মধ্যে বুঝে নিও। যদি বলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তার মানে তোমাকে 4টা বাক্যের মধ্যে 3টা বাক্য ভুল হবে, একটা কারেক্ট হবে, তাহলে কারেক্ট বাক্য বুঝতে হবে। আবার যদি বলে চুজ দ্য, হ্যাঁ, choose the incorrect sentence, choose the incorrect মানে কি, তার মানে ভুল বাক্যটা বের করতে হবে। ইনকারেক্ট সেন্টেন্স তাহলে মানে ভুল বাক্যটা বের করতে হবে, 4টার মধ্যে ভুল বাক্যটা বের করতে হবে। ঠিক আছে, তিনটা কারেক্ট থাকবে, একটা ভুল থাকবে, তাহলে ইনকারেক্ট সেন্টেন্সটা বের করতে হবে। আবার অনেক সময় বলা থাকে যে which is not, অনেক সময় প্রশ্ন এইভাবে আসে which is not ইনকারেক্ট, হুইচ ইজ নট ইনকারেক্ট। দেখো নট এবং ইনকারেক্ট তো নেগেটিভ পজিটিভ হয়ে যায়, তাই না? তো নট ইনকারেক্ট মানে কারেক্ট, যদি লেখা থাকে নট ইনকারেক্ট তার মানে তুমি কারেক্ট আনসারটা বের করবে, এটাও কিন্তু খেয়াল করবে। হুইচ ইজ নট ইনকারেক্ট মানে কারেক্ট আনসারটা বের করবা, হুইচ ইজ দ্য কারেক্ট আনসার, কারেক্ট সেন্টেন্স, এটাতে কারেক্ট আনসারটা বের করবা। আর হুইচ ইজ নট কারেক্ট তার মানে তুমি ভুল আনসারটা বের করবে। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। তাহলে আমরা এখানে যাই 17 নম্বরের 37 এর প্রশ্ন দেখি। 37 বলা আছে এখানে, দেখো বেশ কয়েকটা বেশ ভালো কিছু আমরা আনসার পাবো, এখান থেকে ব্যাখ্যা পাবো। এক নম্বরে আছে দ্য উইন্ড হ্যাজ অলমোস্ট স্টপ টু ব্লো, তাহলে এই বাক্যটাতে ভুল কোথায়? আমরা জানি স্টপ একটা ভার্ব, স্টপ প্লাস জিরান, বোঝার চেষ্টা করো, স্টপের পরে জিরান বসে, আবার স্টপ প্লাস টু প্লাস V1, দুইটাই কারেক্ট। দেখো তাহলে প্রথম বাক্যটাতে তো আছে there is no wind, কি আছে দেখি না একটু,
তারপরে করছে না। ওকে, স্টপ জিরান, স্টপের পরে জিরান বসে, আবার স্টপের পরে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার বসে, তাইলে দুইটাই কিন্তু কারেক্ট। স্টপের পরে, স্টার্টের পরে, বিগিনের পরে জিরান এবং ইনফিনিটিভ দুইটাই বসে, কিন্তু এই স্টপের পরে জিরান এবং ইনফিনিটিভ দুইটার মধ্যে যখন আসবে দুইটাই কারেক্ট, কিন্তু এখানে অর্থগত ও বিষয় অর্থের উপর ভিত্তি করে অনেক সময় কারেক্ট ইনকারেক্টকে বাছাই করতে হয়। ঠিক আছে, তুমি প্রথম বাক্যের অর্থ দেখো, দা উইন্ড হ্যাজ অলমোস্ট স্টপ টু ব্লো। ঠিক আছে, দেখো স্টপ টু ব্লো অর্থ হচ্ছে মানে প্রবাহিত হওয়ার জন্য থামা। যেমন আমি যদি বলি যে হি হ্যাজ স্টপড, হি হ্যাজ স্টপড টু স্মোক, তার মানে কি সে ধূমপান বন্ধ করতে থামে নাই, সে ধূমপান করার জন্য থেমেছে, মানে ধূমপান ছাড়তে থামে নাই। হি হ্যাজ স্টপ টু, হি স্টপ টু স্মোক, তার মানে কি সে ধূমপানের উদ্দেশ্যে থামছে, ধূমপান ছাড়ার জন্য থামে নাই। আর যদি বলতে হি স্টপড স্মোকিং, তার অর্থ হচ্ছে কি সে ধূমপান ছেড়ে দিয়েছে। অর্থ তাহলে বোঝার চেষ্টা করো, হি স্টপড স্মোকিং অথবা হি হ্যাজ স্টপড স্মোকিং, তার অর্থ হচ্ছে সে ধূমপান ছেড়ে দিয়েছে, এটা একটা ভালো ভালো সাইড। আর যদি বলতে হি হ্যাজ স্টপড টু স্মোক, তার অর্থ হচ্ছে সে ধূমপান করার উদ্দেশ্যে থামছে, মানে সে থেমেছে কেন, ধূমপান করবে এই জন্য। তার মানে কি দুইটা কিন্তু ভিন্ন। হি হ্যাজ স্টপড স্মোকিং, ধূমপান ছেড়ে দিয়েছে, আর হি হ্যাজ স্টপ টু স্মোক, ধূমপান করার উদ্দেশ্যে থেমেছে। তার মানে কি পরীক্ষা যদি আসে দুইটা বাক্য কিন্তু কারেক্ট, ধূমপান করার উদ্দেশ্যে থেমেছে আবার ধূমপান ছেড়ে দিয়েছে, দুইটাই কিন্তু কারেক্ট। তাহলে আমি কোনটা নেব? তো এইখানে তোমার সাইকোলজিক্যাল বিষয় আছে, তাহলে সাইকোলজিক্যালি তোমাকে অবশ্যই কি ধূমপান ছেড়ে দিয়েছে এটাকে তোমার চুজ করতে হবে, তাই না? তাহলে হি হ্যাজ স্টপড স্মোকিং এই বাক্যটা পরীক্ষা আসলে নিতে হবে, হি হ্যাজ স্টপড টু স্মোক এটা এবং হি হ্যাজ স্টপড স্মোকিং এই দুটোর মধ্যে এটা নিতে হবে। ঠিক এখানে বাক্যটা এরকম যে বাতাস প্রায় প্রবাহিত হতে বন্ধ হয়েছে, আর বাতাস স্টপ ব্লোয়িং মানে কি বাতাস বন্ধ হয়ে গেছে, বাতাস প্রবাহিত হওয়া বন্ধ হয়েছে, আর বন্ধ হওয়ার জন্য প্রবাহিত হওয়ার জন্য থেমেছে। দা উইন্ড হ্যাজ স্টপ, বাতাস থেমেছে, টু ব্লো প্রবাহিত হওয়ার জন্য, প্রবাহিত হওয়ার উদ্দেশ্যে বাতাস থেমেছে। তার মানে কি অর্থটা কেমন জানে হচ্ছে, বাক্য কারেক্ট কিন্তু ওই যে যোগ্যতা সম্পন্ন বাক্য হচ্ছে না। কিন্তু দা উইন্ড হ্যাজ স্টপড ব্লোয়িং, তার মানে কি বাতাস প্রবাহিত হওয়া বন্ধ হয়েছে, বন্ধ মানে বাতাস প্রবাহিত হচ্ছে না, বাতাস বহা বন্ধ হয়ে গেছে। তার মানে কি, তো এখানে আনসার হবে সত্যিকার অর্থে আমরা যদি যৌক্তিক কারণ খুঁজি তাহলে আনসার হবে দা উইন্ড হ্যাজ অলমোস্ট স্টপড ব্লোয়িং, এটা হচ্ছে কারেক্ট আনসার হবে, মানে বাতাস প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেছে। আর স্টপ টু ব্লো অর্থ হচ্ছে প্রবাহিত হওয়ার জন্য থেমেছে, তার মানে এটা ব্যাখ্যা পাওয়া হচ্ছে বাতাস প্রবাহিত হওয়ার জন্য থামতে পারে না, প্রবাহিত হওয়া বন্ধ হতে পারে, বাতাস বহা বন্ধ হতে পারে, কিন্তু প্রবাহিত হওয়ার জন্য থামে না। তাহলে এটা ব্যাখ্যা পা, তার মানে আমরা এক নাম্বারটা নিতে পারছি না। বি নাম্বারে আমরা আগের বাক্যে এটার ব্যাখ্যা অলরেডি দিয়ে ফেলছি। বি নাম্বারে ইট ইজ নো ইউজ ক্রাই, টু ক্রাই আছে, অতএব এটা তোমরা অলরেডি ব্যাখ্যা পেয়ে গেছো। ইট ইজ নো ইউজ টু ক্রাই হবে না, ইট ইজ নো ইউজ ক্রাইং হবে, কারণ নো ইউজের পরে জিরান বসে, অলরেডি আমরা ব্যাখ্যা দিয়ে ফেলছি। 3 নম্বরে দেখি, 3 নম্বর বাক্যটা ভুল, তার মানে 1 নাম্বার ভুল, 2 নাম্বার ভুল। 3 নম্বর বাক্যটা ভুল কোথায়, সাকসিডের পরে টু বসে, ইনও বসে, সাকসিড একটা ভার, এই সাকসিডের পরে ইন এবং টু দুইটাই বসে, তাহলে অর্থে পার্থক্য আছে। সাকসিড লক্ষ্য করো, এই সাকসিডের পরে ইনও বসে, আবার সাকসিডের পরে প্রিপোজিশন টু বসে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সাকসিডের পরে ইন কখন আর টু কখন? সাকসিডের পরে ইন বসে সফল হওয়া অর্থে, সফল হওয়া বুঝালে সাকসিডের পরে ইন বসে, আর সাকসিডের পরে টু বসে উত্তরাধিকারী হওয়া বলে, ইনহেরিট করা হতে, ইনহেরিট করা বুঝালে উত্তরাধিকারী হওয়া বুঝালে সাকসিড টু, আর সাকসিড ইন হয় সফল হওয়া অর্থে। তাহলে আমরা বাক্যটা একটু দেখি, ওখানে বাক্যটা কি আছে, ওখানে বাক্যটা আছে হি সাকসিডেড, হি সাকসিডেড টু কিল দ্য টাইগার, তার মানে কি সে বাঘটি, টাইগার মানে বাঘ, সে বাঘটিকে মারতে যে উত্তরাধিকারী পেয়েছে নাকি সফল হয়েছে, তার মানে অর্থটা যে কেউ বুঝতে পারছে। হি সাকসিডেড সে সফল হয়েছে, হ্যাঁ, তাহলে টু টাইগার হবে না, টু কিল হবে না, কারণ সে সফল হয়েছে, হি সাকসিডেড সে সফল হয়েছিল, বলো ইন কিলিং হবে, আনসার হবে ইন কিলিং। কারণ ইন কিলিং হবে কেন, এই যে ইন প্রিপোজিশনের পরে বার্তাকে জিরান হয়, তাহলে ইন কিলিং হবে। তাহলে সাকসিড ইন হয় সফল বুঝলে, আর সাকসিড টু হয় উত্তরাধিকারী, সে বাঘটি মারতে সফল হয়ে উত্তরাধিকারী হয়েছে, এটা ব্যাকআপ পাওয়া অর্থ হয়, বাট এটা অর্থ হবে হি সাকসিডেড ইন কিলিং দ্য টাইগার, বাঘটি মারতে যে সে সফল হয়েছে। ঠিক আছে, অতএব সফল হওয়া অর্থে এখানে বসেছে, তাহলে সাকসিডের পরে সফল হওয়া বুঝালে সাকসিডের পরে আমরা প্রিপোজিশন ইন নেব, যেহেতু এখানে টু আছে তার মানে এই বাক্যটা ভুল আছে। ঠিক আছে, টু কখন নেব, যেমন শি হ্যাজ সাকসিডেড টু হার
ফাদার্স প্রপার্টি, সে তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিল। ঠিক আছে, হয়েছে। ওকে, 3 নম্বর বাক্য ভুল। তাহলে মানে কি 1 2 3 তিনটা ভুল মানে কি 4 নম্বরটা এমনি চলে আসে অটোমেটিক্যালি, এটা কমন সেন্সে 4 নম্বর বাক্যটা কারেক্ট হবে, তাই না? তারপর আমরা একটু যাচাই করি 4 নম্বর বাক্যটা কারেক্ট কিভাবে। যেমন হি ওয়াজ বিজি আছে না, তাহলে আমরা জানি যে বিজি একটা ওয়ার্ড, বিজির পরে যদি ভার্ব থাকে জিরান্ড হয়, বিজির পরে ভার্ব থাকলে কি হয়? জিরান্ড হয়। বিজি এর পরে সরাসরি জিরান্ড বসে, তার মানে কি হি ওয়াজ বিজি ডুইং দ্য ওয়ার্ক, হি ওয়াজ বিজি প্রিপেয়ারিং হিজ লেসনস। ঠিক আছে, তাহলে হি ওয়াজ বিজি প্রিপেয়ারিং, যেমন হি ওয়াজ বিজি রাইটিং এ বুক, বই লেখায় সে ব্যস্ত ছিল। ঠিক আছে, হি ওয়াজ বিজি ডুইং হিজ হোমওয়ার্ক, বা হোমওয়ার্ক করা নিয়ে ব্যস্ত ছিল। she was busy, she was busy talking to her friends। ঠিক আছে, তাহলে বিজির পরে জিরান বসে, বিজি প্লাস জিরান। তাহলে আমি ওই যে তালিকাটা বলেছি, তার মানে ওই তালিকাটা তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাবান্ডন, অ্যাপ্রিশিয়েট, অ্যান্টিসিপেট, বিজি, কনসিডার, কন্টেমপ্লেট, ক্যানট হেল্প, কুড নট হেল্প। ঠিক আছে, ক্যানট বিয়ার, এরপরে তোমার কি বলে কন্টিনিউ, হ্যাঁ, ডিনাই, ডিজার্ট, ডিটেস্ট, ডিলে, ডিসকাস, এনজয়, এক্সকিউজ, এক্সামিন, emphasize, finish, fancy, feel like, give up, keep on, insist on, involve, imagine, তারপর হচ্ছে mind, meditate, miss, mention, no use, no good, no harm in, no point in, তাই না? quit, practice, practice, prioritize, postpone, তাই না? রেজিস্ট, রিকল, রিকমেন্ড, রিগ্রেট, রিমেম্বার, কি বলে রিকল। ঠিক আছে, তারপর হচ্ছে রিকালেক্ট, তারপর হচ্ছে তোমার আমরা নিতে পারি টলারেট, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, ওয়ার্থ, ওয়ার্থ ওয়াইল। এই যে ওয়ার্ডগুলি আছে এগুলোর পরে জিরান বসে, এই লিস্টটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সবার জন্য যদি ভালো করতে চাও, তাহলে আমরা অটোমেটিক্যালি আমরা কারেকশন 2 তে আমরা 4 নম্বর বাক্যটা কারেক্ট পাচ্ছি এখানে। তাহলে এখানে 4 নম্বর বাক্যটা কেন কারেক্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, হারু কে মিস করছো, এটা মিস করাটা স্বাভাবিক, এটা ভালো লক্ষণ, কারণ আমিও তোমাদেরকে মিস করছি, লং টাইম নো সি। হ্যাঁ, শেক্সপিয়ার বলছে শর্ট অ্যাবসেন্স কুইকেন্স লাভ, বাট লং অ্যাবসেন্স কিলস ইট। হ্যাঁ, স্বল্প বিরতিতে ভালোবাসা নাকি আরো গাঢ় হয়, আর দীর্ঘ বিরতিতে ভালোবাসা, হ্যাঁ, কি বিলীন হয়ে যায়। আমরা আশা করছি খুব দীর্ঘ বিরতি হয়ে যায় নাই, আমরা মাঝে মাঝে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তাই না? আশা করছি একটা সময় অপেক্ষা করি, হারু আসবে। ঠিক আছে, আমি যেহেতু আছি হারু আসবে, হারু ইজ মাই অল্টার ইগো, তাই না? মানে আমার মানে আদার সেলফ, অতএব হারুকে তোমরা পাবা। ঠিক আছে, তো কি বলবো, হারুর গল্পটা একটু পরে আসি, হারুর গল্প দিয়ে দেবো প্রয়োজন একটা। ঠিক আছে, তো যেটা বলছিলাম, অনেকদিন আসলে তো অনলাইনে গল্প বলতেও আসলে কে কোন সময় কোন কথা কি কি করে ফেলে, এই জন্য আসলে ভয় হয়। ঠিক আছে, তো এই জন্য অনলাইনের ব্যাপারটা বুঝতে পারছো, এই অনলাইন সব এখানে ঠিক আছে, যে এখানে সব আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা কি, ওই যে এইটা নাই আর কি, যেটা হারু নাই। ঠিক আছে, যে অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, অফলাইনে হারু আছে, অনলাইনে হারু নাই। কারণটা কি, ওই যে পার্থক্য সেইখানে, কারণ এখানে অনেক কিছু অনেকে শেয়ার করবে বা দুস্তুরি খুঁজবে, কে কিভাবে দেখো, আবার নাকের কথায় কি আছে, দাঁতের কথায় কি আছে, দাঁত ফাঁকা আছে কিনা, তাই না, বা ঠুটে কি আছে, এগুলো নিয়ে হয়তো কথাবার্তা বলবে। ঠিক আছে, তো অনেক কথা চলে আসতে পারে, তো এই জন্য এইগুলো একটু সাবধানে, অনলাইনে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। ঠিক আছে, তারপরে আসবে ইনশাল্লাহ, আমরা পরে আর দুই একটা প্রশ্নের মধ্যে যাই, তারপরে আসতেছে। এরপরে দেখি আমরা আমরা মডেল টেস্ট 17 থেকে 44 নাম্বার 44 নাম্বারের বাক্যটা একটু আমরা ইয়ে করছি। দেখো এখানে বলছে সুপারসিড, যদি আনফরচুনেটলি বানানটা ভুলে গেছে, সরি। অ্যাকচুয়ালি বলা হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে সুপারসিড, মানে এটা হওয়ার কথা আর কি। 2 নম্বরে আছে দেখো সুপারসিড, 3 নম্বরে আছে সুপারসিড, ডি নম্বরে আছে, আমি বোর্ডে লিখে দিলাম, এই যে এইটার মধ্যে এটা 29তম বিসিএস আসছিল পরীক্ষায়, প্রিলিম প্রশ্ন অবশ্য। এখানে কোন আনসারটা নেব কারেক্ট, বানানোর ক্ষেত্রে এই রুলটা খুব ইম্পর্টেন্ট,
দেখো আমি এক কথায় চলে যাই, সিট 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 উচ্চারণ হচ্ছে সিট, সিটের উচ্চারণ হচ্ছে নাকি? তাহলে জাস্ট একটা কথা মনে রাখি, একটি মাত্র ডিকশনারিতে ভার্ব আছে, যে ডিকশনারিতে মাত্র একটা ভার্ব আছে যার পরে এসিডি আছে, যে ভার্বের শেষে এসিডি আছে, ভার্বের শেষে এসিডি আছে, এরকম মাত্র ডিকশনারিতে একটা ভার্ব আছে, ঠিক আছে? তাহলে দেখো তো, সুপারসিড এই নামে কোনো ভার্ব নাই, এই নামে কোনো ভার্ব নাই, এই নামে কোনো ভার্ব নাই, তাহলে সেটা হচ্ছে সুপারসিড। তাহলে ডিকশনারিতে একটা মাত্র ভার্ব আছে যার পরে এসিডি আছে, আর সেই ওয়ার্ডটা হচ্ছে সুপারসিড। তাহলে সুপারসিড, তার মানে অটোমেটিক্যালি আমরা এটা आंसर পেয়ে যাচ্ছি। তাহলে ডিকশনারিতে মাত্র একটা ভার্ব আছে যার পরে এসিডি আছে, সেই ভার্বটা হচ্ছে সুপারসিড। তার মানে বাকিগুলো না জানলেও চলবে, সুপারসিড পেয়ে গেছে, ঠিক আছে? আর তিনটি মাত্র ভার্ব আছে যার পরে সি ডাবল ইডি আছে, ভার্বের শেষে সি ডাবল ইডি আছে, এরকম তিনটা ভার্ব আছে। যারা আমার ক্লাস করেছে এটা বোধহয় সবাই জানে, হ্যাঁ, যে ভার্বের শেষে সি ডাবল ইডি আছে, এরকম মাত্র তিনটি ভার্ব আছে। কয়টা ভার্ব আছে? তিনটি, যে এক্সিট, এক্সিট, প্রসিড, সাকসিড। যে ভার্বের শেষে সি ডাবল ইডি আছে এরকম মাত্র ডিকশনারিতে তিনটা ভার্ব আছে, আর ভার্বের শেষে এসইডি আছে এরকম মাত্র ডিকশনারিতে একটি ভার্ব আছে, আর ভার্বের শেষে সিডি আছে এরকম মাত্র আটটি ভার্ব আছে, আটটি ভার্ব আছে, যার পরে সিইডি আছে, এই সিইডি আছে এরকম মাত্র আটটি ভার্ব আছে, ঠিক আছে? লিখতে পারো, যারা ক্লাস করেছে এটা জানে। এক্সিট, কনসিড, রিসিট, সিসিট, ইন্টারসিট, প্রিসিট, এন্টিসিট, সিট নিজে একটা ভার্ব। তো এরকম আটটি ভার্ব আছে ডিকশনারিতে যার পরে সিডি আছে, ডিকশনারিতে মাত্র তিনটা ভার্ব আছে যার পরে সি ডাবল ইডি আছে, ডিকশনারিতে মাত্র একটা ভার্ব আছে যার পরে এসিডি আছে। তার মানে এটা মুখস্থ করলে এই রুলটা খুব ইম্পর্টেন্ট, বানানোর ক্ষেত্রে এগুলো কাজে লাগতে পারে। তো আমরা জানি এসিডি আছে, ডিকশনারিতে মাত্র একটা ভার্ব, তাহলে এখানে আমরা সুপারসিড বানানটা ইজিলি পেয়ে যাচ্ছি, সুপারসিড। So there is only one verb ending in acd, that is supersede. So आंसर হচ্ছে সুপারসিড এসিডি। তো आंसर এটা পেয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই লিস্টটা মুখস্থ রাখ, এই সূত্রটা মুখস্থ করলে তুমি এক নাম্বার যে কোনো সময় কমন পেয়ে যেতে পারো। এই যে কথাটা বললাম, একটা সুপারসিড আর এক্স সি ডাবল ডি তিনটা আর সি ডি আটটা। তো এই রুলটা যদি মুখস্থ করো তাহলে তুমি কোনো না কোনো পরীক্ষা দেবা, ব্যাংকের পরীক্ষা, বিসিএস পরীক্ষা, অন্য পরীক্ষা, একটা না একটা প্রশ্ন কমন পড়ে যেতে পারে তোমার, আর এটা তোমার লাগবে, হ্যাঁ, ঠিক আছে? আমরা পরে যেতে যাই। ও ক্যাডার হওয়ার কি বলছে, স্যার আপনার ক্লাসের সব পুরাতন খাতা নিয়ে বসছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মনে হয় পুরাতন, ওল্ড ইজ গোল্ড। যারা আমার পুরাতন স্টুডেন্ট তারা আসলে মূল্যায়ন করতে পারে। আসলে অনেক সময় আমরা তো বলি, আসলে আমরা তো সাধারণ মানুষ, তাই না, খুব কাছের মানুষ মূল্যায়ন করতে পারে না। তো এই জন্য হয়তো আর কি, যারা আসলে অনেকদিন যাবত দেখে না তারা হয়তো মিস করে, আমাকে কোনো না কোনো ভাবে মিস করে, যারা যারা আমার গল্প শুনেছে গল্পের জন্য মিস করে, যারা পড়ার জন্য মিস করে, এক একজনে এক এক ভাবে মিস করে, ঠিক আছে? তো আশা করছি ক্যাডার হওয়ার পরে অনেকে মিস করে, আমিও মিস করি, অনেকেই মিস করি, অনেকের সাথে লিঙ্কও আছে, অনেকের সাথে লিঙ্ক হয়তো নাই, তারপর অনেকে মিস করি পুরাতন স্টুডেন্টদেরকে, কারণ পুরাতনরা অনেকটাই কদর বুঝে। আর আশা করছি নতুনরা যাতে কদর বুঝতে পারে, মূল্যায়ন করতে পারে, ঠিক আছে? এই জন্য তোমাদের সহযোগিতা দরকার। আর মানুষকে যদি মূল্যায়ন আমরা না করি তাহলে তো আসলে আমরা পিছিয়ে যাব, কেউ ফ্রি সার্ভিস দিতে আসবে না, কেউ সহযোগিতা করবে না। আর আমরা যারা শিক্ষক, আমরা কিন্তু আসলে হতাশ হয়ে যাই যখন আমরা গড়ে আমাদেরকে সবাই যখন বলে উমুকে খারাপ, এই জন্য সব পুরো শিক্ষক কমিউনিটি খারাপ। তো এই জন্য আমরা হতাশ হয়ে যাই। তো আমাদের শিক্ষকদের অবশ্যই অনেকেই খারাপ আছে, আবার কিন্তু খুব ভালো শিক্ষক কিন্তু আছে, ঠিক আছে, যারা মানুষ তৈরি করে, মানুষকে শিক্ষা দেয়, হ্যাঁ, মানুষ তৈরি করতে সাহায্য করছে, সমাজ পরিবর্তনে সাহায্য করে, ঠিক আছে? আর শিক্ষক না থাকলে তো সমাজ পরিবর্তন হবে না। পৃথিবীর সব কিছু চলক, শিক্ষকতা বন্ধ করে দাও, এর সব পুরো জাতি মানুষ হয়ে যাবে সব পশু, কোনো আইনেও কাজ হবে না। শিক্ষকতা বন্ধ করে দেওয়া হোক আর সব চালু রাখা হোক, নিশ্চিত ওই জাতি এমনি ধ্বংস হয়ে যাবে এবং সব পুরো জাতি হয়ে যাবে পশু। কারণ এরিস্টটল তো এমনি বলেছে, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, তাই না? মানুষকে তো পশু হিসেবে বলা হচ্ছে, তাই না? তো কিন্তু মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের
মানুষকে রেগুলেট করা যায়, তাই না? আইন দ্বারা তাকে পরিবর্তন করা যায়, তাকে রিফাইন করা যায়, তাই না? ওকে, আমরা পরে আমরা দেখছি। আচ্ছা, পরে এটা দাও। আচ্ছা, আমরা মডেল টেস্ট 17 থেকে তোমরা কি কেউ বিরক্ত হয়ে যাচ্ছ নাকি? কেউ কি বিরক্ত? আর ইউ বোর্ড? আর ইউ বোর্ড অফ লিসেনিং টু মি? তোমরা কি শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছ যে আর কথা বলতে পারছি না? টায়ার্ড বলবো না, তোমরা বোর্ড কিনা? বোর্ড হলে আর কথা বলবো না। ইফ ইউ ফিল বোর্ড, আই হ্যাভ টু কুইট। ডু ইউ ফিল বোর্ড? প্লিজ রাইট আ কমেন্ট। প্লিজ, আই ওয়ান্ট আ কমেন্ট ইফ ইউ ফিল বোর্ড। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর এত তাড়াতাড়ি বোর্ড হলে চলবে না, কারণ যারা বিসিএস পরীক্ষা দিবে বড় স্বপ্ন দেখে, তারা এত তাড়াতাড়ি বোর্ড হয় না। এই প্রসঙ্গে একটা গল্প না বললেই নয়। আমরা কারোলি তাকাস হাঙ্গেরিয়ান শুটার, তার নাম আমরা অনেকেই শুনে থাকবো বা শুনেছি, না শুনলে শুনে নিবে। কারোলি তাকাস হাঙ্গেরিয়ান একজন শুটার, যিনি এক্সক্লুসিভ বিস্ফোরণে উনি ছিলেন ডানহাতি শুটার ছিল। এক্সক্লুসিভ বিস্ফোরণের কারণে তার ডান হাতটা কবজি পর্যন্ত উড়ে যায়। তার মানে কি তিনি বিকলাঙ্গ হয়ে গেলেন। তার মানে কি উনি ছিলেন ডানহাতি শুটার। তার মানে ডান হাতে আর শুটিং করার ক্ষমতা নাই তার। কারণ তুমি এখন ডান হাতে লেখো, হঠাৎ করে যদি তোমার ডান হাতটা কোনো অ্যাক্সিডেন্টে কেটে যায়, তাহলে তো ডান হাতে তুমি লিখতে পারবে না। তাহলে তুমি বিসিএস ক্যাডার হবা কিভাবে? কারেলি তাকাসের ঘটনা জীবনে কিন্তু এর চেয়ে অনেক বড় একটা ঘটনা ঘটেছে। তো ওনার ডান হাতে যেটা ছিল শুটিং ছিল ওনার স্বপ্ন, এবং এটা নিয়ে উনি স্বপ্ন দেখেছেন, এবং সবসময় উনি এই শুটিং এ খুব ভালো করছিলেন। হাঙ্গেরিতে খুব নাম করা শুটার ছিলেন তিনি। উনি এক্সক্লুসিভের কারণে ডান হাতটা উড়ে গেল। এবার সবাই তো তাকে সান্ত্বনা দেওয়া শুরু করলো, আর ভাই কোনো সমস্যা নেই, আপনি হতাশ হবেন না, ঠিক আছে, জীবন তো এরকম আছে, অ্যাক্সিডেন্ট জীবন হয়, এরকম হতাশ যে। কিন্তু কারালি তাকাস তো দমে যাওয়ার মতো ব্যক্তি না, সে দমে যায়নি। সে আবার বাম হাতে শুটিং করে প্র্যাকটিস করা শুরু করলো। বাম হাতে একটু একটু করে প্র্যাকটিস করতে করতে একসময় সে বেশ দেখাচ্ছি ডান হাতের মতোই সে অভ্যস্ত হয়ে গেল। যেদিন বাম হাতে সে শুটিং এর জন্য হাঙ্গেরিতে নাম লেখালো যে সে শুটিং এতে জয়েন করবে, অনেকে তাকে মানে 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 কি বলবে, অনেকে আসলে না সান্ত্বনা দেওয়া, ঠিক আছে ভাই ইয়ে করেন, মানে দেন নাম লেখেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি ইয়ে করেন। সবাই ধরে নিয়েছে বাম হাতে, ডান হাতে পারে না, আর বাম হাতে। হ্যাঁ, তো এই যে অবস্থা, মানে জাস্ট মুখে হাসতেছে না, কিন্তু ভেতরে ভেতরে সবাই হাসতেছে। যেই সে শুটিং এ অংশগ্রহণ করলো, দেখা গেল বাম হাতের শুটিং এ সে ফার্স্ট হয়ে গেল। সবাই তো অবাক হয়ে গেল। অবশেষে তার বিশ্ব অলিম্পিকে যোগদানের জন্য সে সিলেক্টেড হলো হাঙ্গেরি থেকে। সে 1938 সালে বিশ্ব অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, অধীর আগ্রহে সে অপেক্ষা করছে সে অলিম্পিকে কিভাবে শুটিং এ সেরা হবে, নাম করা অলিম্পিকে কিভাবে স্বর্ণ জয় করবে। যাক, 40 সাল, বিশ্ব অলিম্পিক 40 সালে হওয়ার কথা, কিন্তু আনফরচুনেটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1940 সালে অলিম্পিক বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের অনেকে 38 সাল থেকে শুরু করলে 40 সাল বন্ধ হয়ে যাওয়ার মানে কি আবার 44 সালে অলিম্পিক হবে। এই 4 বছর প্লাস 38 সাল থেকে শুরু করেছে, তো 6 বছরে আমার মনে হয় অনেকে হাল ছেড়ে দিয়ে অন্য কিছু চিন্তা করা শুরু করে দিত। কিন্তু কারালি তাকাস হাল ছাড়ে নাই, সে এই 6 বছর সে নিরবিচ্ছিন্নভাবে আগের মতোই প্র্যাকটিস চালিয়ে গেল, এবং তার টার্গেট হচ্ছে 44 সালের অলিম্পিকে সে সে বিশ্ব অলিম্পিকে জয় করবে। 44 সাল আসলো, কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হলো না। 44 সালেও বিশ্ব অলিম্পিক কি স্থগিত করা হলো। সে তারপরও হাল ছাড়েনি, সে আবার প্রস্তুতি নেওয়া শুরু করলো 1948 সালের অলিম্পিকে কিভাবে স্বর্ণ জয় করবে। সেটার জন্য সে নিজেকে সুস্থ, মানে ব্যায়াম, সব দিক দিয়ে নিজেকে কিভাবে তৈরি করা যায়, সে আরো বেশি পরিশ্রম বাড়িয়ে দিল। 1948 সাল আসলো, 48 সালের বিশ্ব অলিম্পিকে কারেলি তাকাস যোগদান করলেন, এবং সেই অলিম্পিকে তিনি স্বর্ণ জয় করলেন, বিশ্বকে অবাক করে দিলেন। তোমরা তার গল্প পড়তে পারো। শুধু তাই নয়, 1948 সালে কারেলি তাকাস বিশ্ব অলিম্পিকে জয়লাভ করে সে শুধু মানে মানুষকে এই সুযোগটা দেয় নাই যে সে ঠিক আছে হয়তো 48-এ পারছে, 52-তে সে পারবে না। 1952 সালে সে আবার বিশ্ব অলিম্পিকে যোগদান করলো, এবং সেইখানেও সে স্বর্ণ জয় করলো, এবং বিশ্ব অলিম্পিকে একমাত্র বামহাতি শুটার যে পরপর 2বার বিশ্ব অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছে, এবং ডানহাতি শুটার থেকে বামহাতি শুটার হয়। এটা একটা
বিরল এক দৃষ্টান্ত। আমার মনে হয় তোমাদের মধ্যে যারা হতাশ, এই 6 মাসে অনেক ভাবছো আর পড়াশোনা করে লাভ নাই, চলে যাই, বিসিএস হবে না, এটা হবে না, আমার মনে হয় তোমাদের জন্য কারেলি তাকাসের এই গল্পটা তোমাদের জানা উচিত, এবং এই গল্পটা তোমরা গুগলে সার্চ দিলে পড়তে পারবে। ঠিক আছে, কারেলি তাকাস, ঠিক আছে, কারোলি কাতাস না, কারোলি তাকাস হবে উচ্চারণ, হাঙ্গেরিয়ান প্রনাউন্সিয়েশন। তো তোমরা এটা দেখো, আমার মনে হয় এটা তোমাদের জন্য বড় একটা প্রেরণা হতে পারে, এবং এটা থেকে শিখতে পারি। ঠিক আছে, আমাদের অনেকের বাম হাত থেকে ডান হাত থেকে কেটে গেল, আমরা যে হাল ছেড়ে দেবো এমন না, জীবনে লড়াই করতে হয়। ঠিক আছে, আবার তো বলছি, এই শিক্ষার একটা বিখ্যাত কথা না বললে নয়, এটা আমি বারবারই বলি, যে এই ইনফেভার কি বলে অ্যাডভার্স সিচুয়েশন মানুষকে, কেউ কেউ অ্যাডভার্স সিচুয়েশনে কেউ কেউ রেকর্ড ব্রেক করে, আবার কেউ কেউ ভেঙে যায়। সাম ব্রেক ডাউন এন্ড সাম ব্রেক রেকর্ডস ইন অ্যাডভার্স সিচুয়েশন। ঠিক আছে, তো এই তোমার জন্য সময় আসছে তুমি রেকর্ড ব্রেক করার জন্য। আশা করছি ধৈর্য ধরে অপেক্ষা করি, শুনি। 1 ঘন্টা ক্লাস করা, 1.5 ঘন্টা ক্লাস করা এই বিসিএস এই সৈন্যদের জন্য আসলে কোনো ব্যাপারে না। ঠিক আছে, আশা করছি তোমরা ধৈর্য সহকারে কথাগুলো শুনবে। আমরা চলে যাই পরের প্রশ্নে। আমরা মডেল টেস্ট 17 থেকে 47 নম্বরের প্রশ্নের আনসার দিচ্ছি। 1 নাম্বার বলছে গ্রামাটিক্যালি রং, বলছে গ্রামাটিক্যালি রং মানে কি, কোন বাক্যটা, 4টা বাক্যের মধ্যে কোন বাক্যটা ভুল আছে। তাহলে আমরা 1 নাম্বার বাক্যটা তো আছে দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। তাহলে টু এর পরে আমরা জানি টু প্লাস সাধারণ সূত্র আর কি, অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভি1। তাহলে দ্য নিউজ ইজ টু, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, টু আর বি হচ্ছে ভার্ব, তার মানে নিউজ ইজ টু গুড টু বি ট্রু। ঠিক আছে, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। ওকে, এটা স্ট্রাকচার অনুযায়ী আমরা এটাকে রাখলাম। তারপরে একটু দেখি, ইউর ওয়াচ ইজ বেটার দেন, ইউর ওয়াচ ইজ বেটার দেন মাইন, বেটার দেন মাইন, এই বাক্যটা কারেক্ট কিভাবে দেখো। ইউর ওয়াচ ইজ বেটার দেন মাইন, দেখো সূত্রটা দেখো, ইউর ওয়াচ মানে দেখো পসিটিভ অ্যাডজেক্টিভ, সূত্র হচ্ছে পসেসিভ, পসিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস ভার, বি মানে বিটাকে সবসময় ভার, ভার প্লাস সিওএমপি কম্পারেটিভ, ভার প্লাস কম্পারেটিভ প্লাস দেখো দেন প্লাস পসিটিভ প্রোনাউন। সূত্রটা খেয়াল করো, পসিটিভ প্রোনাউন হচ্ছে যেমন মাইন, আওয়ার্স, এগুলো তোমরা শিখে নিবা। আর পসিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, যেমন মাই, ঠিক আছে, আওয়ার, ঠিক আছে, ইউর, এগুলো হচ্ছে পসিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আমরা জানি মাই ব্রাদার, এখানে মাইটা হচ্ছে পসিটিভ অ্যাডজেক্টিভ, ব্রাদারটা হচ্ছে নাউন। তো লক্ষ্য করো, দেন কোন কম্পারিজনের ক্ষেত্রে দেনটা কম্পারিজনের চিহ্ন নাকি, তাহলে লেখো দেনের আগে যদি, দেনের আগে যদি পসিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, তাহলে দেনের পরে প্রোনাউনটা পসিটিভ প্রোনাউন হয়ে যাবে। তো দেনের আগে যদি পসিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, তো দেনের পরে প্রোনাউনটা হয়ে যাবে পসেসিভ প্রোনাউন। তাহলে কি হচ্ছে, মাই মাই ওয়াচ ইজ, মাই ওয়াচ ইজ বেটার দেন ইউর ওয়াচ ইজ, তাহলে ইউর নাকি, তাহলে ইউর হচ্ছে পসিটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ, তাহলে ইউর ওয়াচ হচ্ছে নাউন, তাহলে ইউর ওয়াচ ইজ বেটার দেন, তার মানে কি দেনের আগে পসিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে নাকি, তার মানে দেনের পরে প্রোনাউন হবে পসিটিভ প্রোনাউন, তাহলে মাইন হয়ে গেল। তাহলে মাইন ঠিক আছে, তাহলে ইউর ওয়াচ ইজ বেটার দেন মাইন মিন্স মাই ওয়াচ, তার মানে এই বাক্যটা কারেক্ট সূত্র অনুযায়ী। তারপরে আমরা দে ফট টু দ্য লাস্ট, তাহলে ফাইট টু দ্য লাস্ট, একটা ফ্রেজ আছে ফাইট টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত লড়াই করা, ফাইট টু দি লাস্ট, তার মানে পাস্ট টেন্সে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, দে ফট টু দ্য লাস্ট, তারা শেষ পর্যন্ত লড়াই করেছিল, তার মানে এই বাক্যটা কারেক্ট। তাহলে 4 নম্বর বাক্যটা আমরা দেখি, 4 নম্বর বাক্য আছে ইট ইজ দ্য মোস্ট আইডিয়াল, হ্যাঁ, ইট ইজ দ্য মোস্ট আইডিয়াল প্লেস। তো দেখো আমাদের এটাকে বলা হয় অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ বলে কথা আছে একটা, আইডিয়াল, তাহলে দি মোস্ট আইডিয়াল, এটা ভুল কেন, এই যে মোস্ট আইডিয়াল হলো না কেন, শুধু আইডিয়াল বলতে হবে কেন। সো অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ বলে কথা আছে, আদর্শ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের আগে যেমন কতগুলো আছে, যেমন অ্যাবসলিউট নিজে একটা অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, অ্যাবসলিউট, সুপ্রিম, সবরেইন, তারপর আমরা বলি আমরা ইনভ্যালুয়েবল, পারফেক্ট, হ্যাঁ, পারফেক্ট, অ্যাডুকুয়েট, স্কোয়ার, রাউন্ড, সাফিসিয়েন্ট, ঠিক আছে,
এরকম কিছু কি বলে এটাকে বলা হয় অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ আছে। তাহলে অ্যাবসলিউট যেমন প্রিন্সিপাল, মেইন, চিফ, এই লিস্টটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আইডিয়ালও তার মধ্যে আছে, ঠিক আছে, আইডিয়ালও তার মধ্যে আছে, ইউনিক, হ্যাঁ ইউনিক, হ্যাঁ এটা একটা অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের আগে দি মোস্ট অথবা মোর বসে না। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের আগে দি মোস্ট অথবা মোর বসে না, কারণ অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ নিজেই সুপারলেটিভ, এটার আগে মোরের দরকার নাই, মোস্টেরও দরকার নাই। তো এই জন্য দি মোস্ট আইডিয়াল দরকার নাই। আর যেমন দ্য মোস্ট ইউনিক, এই যে মোস্ট ইউনিক বলার দরকার নাই, ইউনিক নিজে একটা অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, ইউনিক নিজে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, তো দি মোস্ট বলার দরকার নাই, ঠিক আছে। সো आंसर হচ্ছে তাহলে ইট ইজ an ideal place, it is an ideal place হবে, it is the ideal place না, it is an ideal place, it is answer হবে it is an ideal place। যেমন আড়াইশতম বিসিএস আসছে, আড়াইশতম বিসিএস আসছে যেমন this is the most unique case, this is the most unique case, এটা আড়াইশতম বিসিএস আসছিল, তো এটাও ভুল আছে, কারণ आंसर হবে this is a unique case, the most unique হবে না, কারণ ইউনিক এটা অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। তাহলে ইউনিক, হ্যাঁ, সুপ্রিম, সাবরেইন, ইনভ্যালুয়েবল, সাফিসিয়েন্ট, ঠিক আছে, পারফেক্ট, পারফেক্ট, তারপর হচ্ছে মেইন, প্রিন্সিপাল, চিফ, আইডিয়াল, তারপর কি অ্যাবসলিউট, অ্যাডুকুয়েট, স্কোয়ার, রাউন্ড, ঠিক আছে, এরকম কিছু ওয়ার্ড যেগুলোকে বলা হয় অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। এই লিস্টটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে आंसर হচ্ছে কোনটা, এক নাম্বারটা। আচ্ছা, তারপর আমরা যাই পরের প্রশ্নতে যাব, আমরা মডেল টেস্ট 18 থেকে যাব। মডেল টেস্ট 18, 17 আরো একটা আছে না, আচ্ছা গুড, এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 মডেল টেস্ট 17 থেকে 52 নম্বর প্রশ্ন নিচ্ছি আমরা। 52 নম্বর প্রশ্ন দেখো, বলছে হুইচ ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। লক্ষ্য করো, হুইচ ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে কি চারটা বাক্যের মধ্যে কোন বাক্যটা ইম্পারেটিভ সেটা বলতে বলছে, তাই না। তাহলে তোমাকে এখানে বের করতে হবে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথম বাক্যে আছে, তাহলে তো আমরা প্রত্যেকটা বাক্যের মধ্যে আমরা শিখে নিই অ্যাসার্টিভ মানে কি। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি স্টেটমেন্ট মানে হাবোধক অথবা নাবোধক বিবৃতি প্রদান করে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের কি প্রকাশ করে, আমরা এই বেসিক কথাগুলো মাথায় রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি প্রকাশ করে, ইম্পারেটিভ সেন্টেন্সে প্রকাশ করে রিকোয়েস্ট প্রকাশ করে, তারা অর্ডার প্রকাশ করে, তাই না, অ্যাডভাইস, তাই না, প্রহিবিশন, প্রহিবিশন নিষেধ, তারপর হতে পারে কমান্ড, তাই না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি রিকোয়েস্ট, অর্ডার মানে অনুরোধ, আদেশ, উপদেশ, নিষেধ, কমান্ড, তাই না। তারপর হতে পারে কি প্রপোজাল। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি হতে পারে, প্রপোজাল মানে প্রস্তাব, অথবা পারমিশন অনুমতি, এই কাজগুলোর যে কোনো একটা, এই কাজগুলোর যে কোনো একটা যে বাক্য দ্বারা প্রকাশ পায় সেটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকে না, সাবজেক্ট ইউটা অনেক সময় ইউটাও সাধারণত উজ্জ্বল থাকে নিয়ম অনুযায়ী, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের এই এটা মনে রাখবেন, ভার্ব দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়। এবার আসো অবজেক্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি। হ্যাঁ, তাহলে অবজেক্টিভ সেন্টেন্সের এটা দেখি একটু। অবজেক্টিভ সেন্টেন্সে কি বলে, অবজেক্টিভ সেন্স হচ্ছে উইশ অথবা প্রেয়ার, ইচ্ছা অথবা প্রার্থনা প্রকাশ করবে। অবজেক্টিভ সেন্স দ্বারা ইচ্ছা অথবা প্রার্থনা প্রকাশ করবে, ঠিক আছে। এখানে আর কোন কোন বাক্য আছে, অপশনগুলো দেখি। অপশনগুলো হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্স, তাই না। আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্স কি করে, কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্স দ্বারা প্রকাশ পায় কোশ্চেনস, ঠিক আছে। তাহলে আমরা তাহলে প্রশ্নবোধক বাক্যের কাজ হচ্ছে প্রশ্ন করা, হাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন অথবা ডব্লিউএস প্রশ্ন, যে কোনো প্রশ্ন হতে পারে। আর অবজেক্টিভ সেন্স দ্বারা উইশ অথবা প্রেয়ার,
আর ইম্পারেটিভ সেন্স দ্বারা রিকোয়েস্ট, অনুরোধ, আদেশ, উপদেশ, নিষেধ, কমান্ড, প্রস্তাব অথবা পারমিশন, অনুমতি ইত্যাদি বোঝাবে। আর ইন্টারোগেটিভ সেন্স দ্বারা কোশ্চেন বোঝাবে। তাহলে লক্ষ্য করো আমরা এখানে চলে আসি হ্যাভ এ নাইস জার্নি। হ্যাভ এ অবজেক্টিভ সেন্সের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় কি অবজেক্টিভ সেন্স কি দিয়ে শুরু হয়। অবজেক্টিভ সেন্সের ক্ষেত্রে অবজেক্টিভ সেন্সের গঠন দেখো। অবজেক্টিভ সেন্স মে দ্বারা শুরু হয়। অবজেক্টিভ সেন্স কি দিয়ে শুরু হয়? মে দ্বারা শুরু হয়। তাহলে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এটা হচ্ছে অবজেক্টিভ সেন্সের একটা স্ট্রাকচার। আর একটা হচ্ছে অবজেক্টিভ সেন্স অনেক সময় লং দ্বারা শুরু হয়, লং অ্যাডভার্ব দ্বারা শুরু হয়। লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হ্যাঁ ফুল স্টপ। আমরা এক্সটেনশন না লিখলেও চলবে। এটা হচ্ছে অবজেক্টিভ সেন্স। মে আল্লাহ ব্লেস ইউ, হ্যাঁ লং লিভ বাংলাদেশ। এটা হচ্ছে অবজেক্টিভ সেন্সের স্ট্রাকচার, সবাই জানি। তবে অবজেক্টিভ সেন্সের আরো একটা স্ট্রাকচার হচ্ছে উইশ এবং প্রেয়ার প্রকাশ করবে। আর অবজেক্টিভ সেন্স অনেক সময় কি অনেক সময় মেটা উজ্জ্ব থাকে। মেটা মে অথবা মে প্লাস সাবজেক্ট, মে অথবা মে প্লাস সাবজেক্ট অবজেক্টিভ সেন্স অনেক সময় উজ্জ্ব থাকে। তাহলে কোন বাক্যে মে অথবা মে প্লাস সাবজেক্ট অনেক সময় উজ্জ্ব থাকবে, কিন্তু তার দ্বারা যদি উইশ অথবা প্রেয়ার প্রকাশ করে ওই বাক্যটা হয়ে যাবে অবজেক্টিভ সেন্স। কোন বাক্য ভার্ব দ্বারা শুরু হতে পারে, অবজেক্টিভ সেন্স ভার্ব দ্বারা শুরু হতে পারে, কিন্তু আবার ইম্পারেটিভ সেন্স ভার্ব দ্বারা শুরু হয়। দুইটার মধ্যে সমস্যা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, আর অবজেক্টিভ সেন্স দ্বারা উইশ অথবা প্রেয়ার। ঠিক আছে? তো আমরা প্রথম বাক্যে লক্ষ্য করি হ্যাভ এ নাইস জার্নি। হ্যাভ এ নাইস জার্নি মানে কি তোমার ভ্রমণটা সুন্দর হোক। তার মানে কি আমি উইশ করছি, এখানে কিন্তু আদেশ, নিষেধ, উপদেশ কিছু বোঝাচ্ছে না। তাহলে হ্যাভ এ নাইস জার্নি মিন্স মে ইউ হ্যাভ এ নাইস জার্নি। মে ইউ হ্যাভ আ নাইস জার্নি। মে এবং ইউটা উজ্জ্ব আছে। মে ইউ হ্যাভ আ নাইস জার্নি যে কথা, হ্যাভ আ নাইস জার্নি একই কথা। আর তাছাড়া এটা দ্বারা উইশ প্রকাশ করছে। আচ্ছা, নাম্বার বি তে তাহলে এক নম্বর বাক্য হচ্ছে অবজেক্টিভ সেন্স। দুই নম্বর গড ব্লেস ইউ। গড ব্লেস ইউ মানে কি ঈশ্বর তোমার আশীর্বাদ করুন। এখন দেখো এটা যদি অ্যাসার্টিভ সেন্স হতো তাহলে ব্লেস এর সাথে এস বিএস থাকতো, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের পরে এস বা এস অথবা ইএস লাগে। তাহলে গড ব্লেস ইউ, যেহেতু ব্লেস এর সাথে এস বিএস নাই, তার মানে কি এটা অপটেটিভ। কেন অপটেটিভ? এখানে মে কথাটা উজ্জ্ব আছে, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। আর এটা অবশ্যই ইম্পারেটিভ না, ইম্পারেটিভ হলে তো ভার্ব দ্বারা শুরু হতো। তাহলে মে গড ব্লেস ইউ, তাহলে মেটা উজ্জ্ব আছে, তার মানে কি বি নাম্বার বাক্যটাও অপটেটিভ। তাহলে এক নম্বরও অপটেটিভ, বি নম্বরও অপটেটিভ। এবার প্রশ্ন হচ্ছে সি এবং ডি এর মধ্যে তাহলে ইম্পারেটিভ কোনটা, তাই না? তাহলে ইম্পারেটিভ সেন্সে আরেকটা কি পোলাইট রিকোয়েস্ট। ইম্পারেটিভ সেন্সটা দেখো, ইম্পারেটিভ সেন্সের শুরুতে অনেক সময় উড অথবা কুড। দেখো ইম্পারেটিভ সেন্সের গঠন প্রশ্নবোধক, ইম্পারেটিভ সেন্সের গঠন প্রশ্নবোধক, কিন্তু তার দ্বারা যদি পারমিশন না বোঝায় কিংবা পোলাইট রিকোয়েস্ট করা বোঝায়, ইম্পারেটিভ সেন্সের গঠন প্রশ্নবোধক হওয়া সত্ত্বেও ওইটা ইম্পারেটিভ সেন্স। বাক্যের গঠন প্রশ্নবোধক হওয়া সত্ত্বেও বাক্যটি ইম্পারেটিভ সেন্স হবে। কয়টা শর্ত? যদি এটা দ্বারা পারমিশন না বোঝায়, ঠিক আছে, অথবা উড অথবা কুড দ্বারা মানে পোলাইট রিকোয়েস্ট করা বোঝায়। তাহলে ইম্পারেটিভ সেন্সের শুরুতে উড অথবা কুড বসতে পারে, এবং এটা দ্বারা যদি পোলাইট রিকোয়েস্ট করা বোঝায় তখন এটা প্রশ্নবোধক বাক্য না হইয়া এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? আমরা এখানে দুইটা বাক্যের শুরুতে উড দেখতে পাচ্ছি, তো দুইটা বাক্যের শুরুতে উড দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখবো এই দুইটার মধ্যে কোনটা দ্বারা প্রশ্ন করছে, কোনটা দ্বারা রিকোয়েস্ট করছে, পোলাইট রিকোয়েস্ট করছে। উড ইউ ডু মি আ ফেভার, আপনি কি আমাকে একটু অনুগ্রহ করবেন, আপনি কি আমাকে একটু অনুগ্রহ করবেন, তার মানে কি পোলাইট রিকোয়েস্ট, আমি দয়া করি। উড ইউ প্লিজ টেল মি দ্য টাইম টু অ্যান এক্সপ্রেস ট্রেন টু চট্টগ্রাম রেলওয়ে স্টেশন গেলা। উড ইউ প্লিজ শো মি দ্য নিয়ারেস্ট বাস স্ট্যান্ড, আমাকে নিকটবর্তী বাস স্ট্যান্ডটাকে একটু দেখিয়ে দেবেন। উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা কুড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিবেন। এই যে এটা বিনয়ের সাথে পোলাইট রিকোয়েস্ট। তাহলে বাক্যের গঠন প্রশ্নবোধক, কিন্তু কোন বাক্য যদি উড অথবা কুড দ্বারা শুরু হয় এবং তার দ্বারা যদি পোলাইট রিকোয়েস্ট করা বোঝায়, তাহলে বাক্যের গঠন প্রশ্নবোধক হওয়া সত্ত্বেও ওই বাক্যটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? আর প্রশ্নবোধক বাক্য শুধু প্রশ্ন করবে, এখানে কিন্তু রিকোয়েস্ট কিছু নেই। যেমন উড ইউ এভার স্মোক, তুমি কি কখনো ধূমপান করতে। উড ইউ এভার স্মোক তার মানে কি তুমি কি কখনো ধূমপান করতে, এখানে রিকোয়েস্ট কিছু নেই। উড ইউ গো, উড ইউ, ঠিক আছে, উড ইউ, যেমন উড ইউ ডু, উড ইউ হেল্প মি ইফ আই ওয়ান্টেড সাম মানি ফ্রম ইউ, তোমার কাছে যদি আমি কিছু টাকা চাইতাম তুমি কি আমাকে সাহায্য করতে, যে এইটা প্রশ্নবোধক। ঠিক আছে? সো উড ইউ এভার স্মোক, তুমি কি কখনো ধূমপান করতে,
এটা আর বাক্যের শেষে প্রশ্নবোধক, তাই না? অতএব 4 নম্বর বাক্যটা প্রশ্নবোধক। আর 3 নম্বর বাক্যে সি নাম্বার হচ্ছে উড ইউ ডু মি আ ফেভার, আপনি কি আমাকে একটু অনুগ্রহ করবেন, আপনি কি আমাকে কিছু টাকা দিবেন, এটার অনুগ্রহ, ঠিক আছে? উড ইউ ডু মি এ ফেভার, উড ইউ হেল্প মি, হ্যাঁ, উড ইউ গিভ মি সাম মানি, উড ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার, এটা একটা কি বাক্যের গঠন প্রশ্নবোধক, কিন্তু এটা পোলাইট রিকোয়েস্ট। তাহলে কোন বাক্যের গঠন প্রশ্নবোধক কিন্তু তার দ্বারা যদি পোলাইট রিকোয়েস্ট করা বোঝায়, তাহলে বাক্যের গঠন প্রশ্নবোধক হওয়া সত্ত্বেও সেই বাক্যটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আনসার হচ্ছে সি নাম্বার। আনসারটা কি তাহলে? সি নাম্বার। তাহলে কোন বাক্যের শুরুতে উড এবং কুড থাকলেও, কুড এবং কোন বাক্য যদি উড এবং শুড দিয়ে শুরু হয়, ওই বাক্যের গঠন প্রশ্নবোধক হওয়া সত্ত্বেও ওই বাক্যটি ইম্পারেটিভ হবে যদি ওই তার দ্বারা উড এবং কুড দ্বারা পোলাইট রিকোয়েস্ট করা বোঝায়, ঠিক আছে? আর যদি শুধু প্রশ্ন করা বোঝায় তাহলে প্রশ্ন হবে। ওকে, আমি আশা করছি বুঝাতে পারছি। আর 1 নম্বর 2 নম্বর বাক্যটা অপটেটিভ কেন? 1 নম্বর 2 নম্বর বাক্য অপটেটিভ এই কারণে, ওই বাক্যে উইশ অথবা প্রেয়ার প্রকাশ করে। হ্যাভ এ নাইস জার্নি মানে কি? হ্যাভ এ নাইস জার্নি মিন্স আপনার জার্নিটা সুন্দর হোক। তাহলে মে ইউ হ্যাভ এ নাইস জার্নি। আর গড ব্লেস ইউ মিন্স মে গড ব্লেস ইউ। তাহলে এখানে মে অথবা মে ইউটা উজ্জ্বল আছে, এই কারণে 1 নম্বর 2 নম্বর হচ্ছে অপটেটিভ, আর 3 নম্বর বাক্যটা ইম্পারেটিভ, কারণ বাক্যের গঠন প্রশ্নবোধক কিন্তু বাক্যটা ইম্পারেটিভ। তাহলে এটা একটা এক্সেপশনাল বাক্য। যেমন মে আই কাম ইন স্যার, এই বাক্যের গঠন কিন্তু প্রশ্নবোধক, বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন, কিন্তু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এটা দ্বারা পারমিশন চাচ্ছি। মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভেতরে আসতে পারি? তাহলে এটা বাক্য কিন্তু, এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য না, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। আর উড ইউ এভার স্মোক, আপনি কি কখনো ধূমপান করতেন? তাহলে এটা দ্বারা কিন্তু স্বাভাবিক একটা প্রশ্ন করছে, এটা দ্বারা কিন্তু রিকোয়েস্ট কিছু বোঝাচ্ছে না। অতএব 4 নম্বর বাক্যটা প্রশ্নবোধক, 1 নম্বর 2 নম্বর অপটেটিভ, আর 3 নম্বর বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ। সো দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করছি, প্লিজ মার্ক ইট। সো আই নিড টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। সো আমি এক গ্লাস পানি খাচ্ছি তোমাদের সামনে রেখে। তো তোমাদের কেমন লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে কি? আমি অনেকক্ষণ যাবত বকবক করতেছি, বিরক্তি লাগতেই পারে। আশা করছি তোমরা বিরক্ত হচ্ছ না, নাকি? সবাই কি বিরক্ত? কেউ কি বিরক্ত হচ্ছ? Am I being difficult to understand? Are you finding me difficult to understand? আমার কথা কি বুঝতে তোমাদের কষ্ট হচ্ছে? Do you find me difficult to understand? Please, if everything is okay and I am okay with you, please write yes. Okay, thank you. সবাই শুনতে পাচ্ছে? তাহলে আমরা আরেকটু কন্টিনিউ করি। এইবারের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। মডেল টেস্ট 18 থেকে আমরা পয়েন্টটা নিলাম। এটার অবশ্যই আমার গ্রুপের মধ্যে এটার ব্যাখ্যা দেওয়া আছে, এখানের মধ্যে আমরা লক্ষ্য করি এটার অনেক গাইডের মধ্যে এটা আনসারটা দেওয়া আছে ফর লং, এটার আনসারটা দেওয়া আছে অনেক গাইডে। তো এটার আনসারটা আসলে অ্যাকচুয়ালি হবে ফর এ লং টাইম। সো কেন ফর এ লং টাইম আনসারটা হবে, আমরা সেটা ব্যাখ্যা দিচ্ছি। অর্থ হচ্ছে, দেখো মডেল টেস্ট 18 থেকে প্রশ্নটা দেখো সবাই, আশা করছি দেখতে পাচ্ছ। আই হ্যাভ নট, ওখানে প্রশ্ন হচ্ছে আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম। হার্ড ফ্রম মানে কি? কারো কাছ থেকে কোনো চিঠি পাই নাই, অথবা টেলিফোনে কথা শুনি নাই, মানে সে আমাকে টেলিফোন করে নাই, অথবা সে আমাকে চিঠি লেখে নাই। তাহলে আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম, দ্যাট ইজ সে আমাকে চিঠি লেখে নাই, অথবা সে আমাকে ফোন করে নাই, ঠিক আছে, অনেক দিন যাবত, ঠিক আছে, ফর এ লং টাইম। অর্থ এটা কিন্তু সেন্সিবল। তার মানে কি? অনেক দিন যাবত সে আমাকে চিঠি লেখে নাই, অথবা অনেক দিন যাবত সে আমাকে ফোন করে নাই। এটা অর্থ করলে স্বাভাবিকভাবে এটা ইজিলি বোঝা যায়। আর তুমি দেখো লং সিন্স আর সিন্স লং আছে। তাহলে লং সিন্স, দেখো লং সিন্স আর ফর লং সিন্স এবং ফর লং, এই দুইটা সাধারণত নেগেটিভ বাক্যে যখন বসে, কোন নেগেটিভ বাক্যে যখন লং সিন্স অথবা ফর লং বসে, তার অর্থ হচ্ছে
তার অর্থ অর্থ কি, তাদের অর্থ হয়ে যায় সোন, সোন অথবা কি only a short, only a short time ago। বুঝার চেষ্টা করো। লং সিন্স অথবা ফর লং যখন কোনো নেগেটিভ বাক্যে বসে তাদের অর্থ হয়ে যায় কি, তারা সোন অথবা অনলি এ শর্ট টাইম এগোতে তারা বসে। আর লং সিন্সের সাথে সাধারণত লং এর সাথে যখন সিন্স থাকে, লং সিন্স, লং এগো, লং বিফোর, লং আফটার। দেখো লং কথাটা যখন অ্যাডভার্ব হয়, লং এর সাথে সাধারণত লং সিন্স, লং এগো, লং আফটার, লং বিফোর মানে এইগুলো বসতে পারে, ঠিক আছে। তো তো লং সিন্স কিংবা লং ফর লং এই দুইটা সাধারণত নেগেটিভ বাক্যে যখন বসে তাদের অর্থটা কি হয়ে যায়, তাদের অর্থটা হয়ে যায় অনলি এ শর্ট টাইম এগো অথবা সুন অর্থ প্রদান করে, ঠিক আছে। আই হ্যাভ নট সিন হিম লং সিন্স, দ্যাট ইজ হ্যাঁ, তারপর কি আই স হিম সোন, আমি শীঘ্রই তাকে দেখেছিলাম, ঠিক আছে। অথবা আই স হিম অনলি এ শর্ট টাইম এগো। আবার দেখো উই হ্যাভ নট মেট ফর লং, অর্থ হচ্ছে উই হ্যাভ নট মেট ফর লং, তার অর্থ হচ্ছে উই উই মেট অনলি আ শর্ট টাইম এগো। উই হ্যাভ নট মেট ফর লং তার মানে কি উই মেট অনলি এ শর্ট টাইম এগো, তার মানে কি মানে বেশি সময় আগে, মানে অল্প সময় আগে তার সাথে আমার দেখা হয়েছিল। অনলি আ শর্ট টাইম এগো মানে কি, তার সাথে আমার দেখা হয়েছে বেশি সময় আগে না, মানে অল্প সময় আগে তার সাথে আমার দেখা হয়েছে। তার মানে কি অর্থটা হচ্ছে আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর লং, অর্থ হচ্ছে তার সাথে আমার অল্প সময় আগে, তার কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছি। আর লং সিন্স এটার অর্থ হচ্ছে আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম লং সিন্স, তার অর্থ হচ্ছে অল্প সময় আগে হ্যাঁ আমি তার কাছ থেকে চিঠি পেয়েছি বা তার কাছ থেকে শুনেছি। আর আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর এ লং টাইম, তার অর্থ হচ্ছে অনেকদিন যাবত তার চিঠি আমি পাই নাই। অর্থাৎ শেষবার আমি তার যে যে তার কাছ থেকে যখন চিঠি পেয়েছিলাম এরপরে অনেকদিন হয়ে গেছে তার কাছ থেকে আমি কোনো চিঠি পাই না। মানে ইট ইজ লং সিন্স দ্য লাস্ট টাইম আই হার্ড ফ্রম হিম। সো আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর এ লং টাইম, অর্থ হচ্ছে ইট ইজ লং সিন্স দ্য লাস্ট টাইম আই হার্ড ফ্রম হিম। তার মানে কি শেষবার আমি তার কাছ থেকে যেদিন চিঠি পেয়েছিলাম তারপরে অনেক দিন হয়ে গেল তার কোনো খবর আমি পাই নাই, ঠিক আছে, এটা অর্থ। আর লং সিন্স আর ফর লং দেখো দুইটাই যেহেতু কারেক্ট, লং সিন্স এন্ড ফর লং দুইটাই যেহেতু কারেক্ট, মানে অনলি আ শর্ট টাইম এগো। লং সিন্স মানে হচ্ছে নেগেটিভ বাক্যে অনলি আ শর্ট টাইম এগো, আর ফর লং অর্থ হচ্ছে অনলি আ শর্ট টাইম এগো। তার মানে লং সিন্স ফর লং দুইটাই কারেক্ট। তার মানে এখানে কারেক্ট আনসার তিনটাই, ফর লং সিন্স, ফর লং, ফর এ লং টাইম, তিনটা বাক্যই কারেক্ট। তাহলে আমাদেরকে তিনটা বাক্যের মধ্যে তো তিনটা বাক্য নিতে পারছে না, বলছে আমি কোনটা নিতে হবে, একটা নিতে হবে, শুধু বলছে যে কোনটা আমি আনসার নিতে বলছে। তাহলে আনসার হবে ফর এ লং টাইম, কারণ অর্থগত দিক দিয়ে ফর এ লং টাইমটা বেশি সেন্সিবল। কারণ লং সিন্স আর ফর লং একই অর্থ প্রদান করছে, যেহেতু লং সিন্স আর ফর লং একই অর্থ প্রদান করছে, অতএব লং সিন্স এবং ফর লংটাকে আমরা আনসার হিসেবে নিতে পারছি না, কারণ দুইটা মিলে একই অর্থ প্রদান করছে। আর ফর এ লং টাইম অর্থটা এই দুইটার থেকে একটু ভিন্ন অর্থ প্রদান করছে, কিন্তু বাক্যটা বেশি সেন্সিবল। তার মানে তার কাছ থেকে শেষবার আমার যেদিন তার কাছ থেকে চিঠি পেয়েছিলাম তারপরে অনেকদিন হয়ে গেছে তার কাছ থেকে কোনো চিঠি পাইনি, মানে অনেকদিন হলো তার কাছ থেকে আমি কোনো চিঠি পাই না, ঠিক আছে। আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর এ লং টাইম। আর আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর লং অর্থ হচ্ছে আই হার্ড ফ্রম হিম অনলি এ শর্ট টাইম এগো। আর আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর লং সিন্স অর্থ হচ্ছে আই হার্ড ফ্রম হিম অনলি এ শর্ট টাইম এগো। তার মানে কি এই দুইটা বাক্যের মধ্যে এই তিনটা অপশনের মধ্যে ফর এ লং টাইমটা বেশি সেন্সিবল। আর সিন্স লং কোনো ফ্রেজ নাই, সিন্স লং কথাটা এমনিতেই বল, সিন্স লং ইউজ হয় না, ঠিক আছে, সিন্স লং কথাটা এমনিতেই বল। আশা করছি এই প্রশ্ন উত্তরটা তোমরা পেয়েছো। অনেক গাইডের মধ্যে এটা আনসারটা ফর লং দেওয়া আছে, কেন ফর লং হবে না, ফর এ লং টাইম হবে এই কারণে, ঠিক আছে। কারণ ফর লং আর ফর লং সিন্স দুইটা আনসারই কারেক্ট, এই জন্য একই অর্থ প্রদান করছে। ওই দুইটা একই আনসার হওয়ার কারণে ওই দুইটা হচ্ছে না ফর এ লং টাইমটা কারেক্ট, এবং এটা বেশি সেন্সিবল, এই কারণে অর্থ করলে আমরা এটাকে বেশি সেন্সিবল পাই। আমরা
মডেল টেস্ট 19 53 নাম্বার, মডেল টেস্ট 19 এর 53 নাম্বারের প্রশ্ন আমরা ব্যাখ্যা দিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট। বাজারে যতগুলো গাইড আছে আমার মনে হয় 99% গাইডের মধ্যে এটা আনসারটা ভুল আছে। আমি গাইডের কোনো নাম উল্লেখ করতে চাচ্ছি না। বাজারে যতগুলো গাইড আছে তাদের মধ্যে 99% গাইডের মধ্যে এই প্রশ্নের উত্তর ভুল আছে। এটা একটা বিসিএস এর প্রশ্ন, 25তম বিসিএস এই প্রশ্ন আসছিল, ঠিক আছে? তো এখানে এটার ব্যাখ্যাটা আমি, তোমরা যদি জানতে চাও এই গাইডের আনসারটা, প্রত্যেকটা গাইডের মধ্যে এটা আনসারটা তো আছে ইন পাসিং, কিন্তু আনসারটা এটা 100% ভুল, এবং বাজারের 99% গাইডে এই প্রশ্ন আনসারটা ভুল আছে। তার মানে এই প্রশ্ন আসার সম্ভাবনা ভবিষ্যতে অনেক বেশি। যারা যারা এই প্রশ্নের উত্তরটা আমার কাছে জানতে চাও তারা আমার কাছ থেকে অতিরিক্ত 5 মিনিট আমার প্রতিষ্ঠান সম্পর্কে শুনতে হবে, ঠিক আছে? আমি আশা করছি এতক্ষণ তোমাদের সাথে বকবক করলাম, আমার অতিথি সম্পর্কে 5 মিনিট তোমাদেরকে বলতেই পারি, আর তোমরা শোনা উচিত, ঠিক আছে? কারণ তোমাদের অনেকেই হয়তো আমাদের বিভিন্ন কোর্স করার জন্য ইতিমধ্যে আমাকে অনেক স্টুডেন্ট সরাসরি কিংবা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করছে যে স্যার আপনার বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কোর্সটা কবে শুরু হবে, বিসিএস প্রিলিমিনারি ম্যাথমেটিক্স কোর্সটা কবে শুরু হবে, বিসিএস রিটেন ম্যাথটা কবে শুরু হবে, বাংলা প্রিলিমিনারি গ্রামার, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য কোর্সটা কবে শুরু হবে, বাংলাদেশ বিষয়গুলি কোর্সটা কবে শুরু হবে, আন্তর্জাতিক কোর্সটা কবে শুরু হবে, দৈনন্দিন বিজ্ঞান এবং আইসিটি কম্পিউটার কোর্সটা কবে শুরু হবে। এই বিষয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেছে, সরাসরি মেসেঞ্জারে করেছে এবং আমার গ্রুপে করেছে। এটা ছাড়াও অনেকে ব্যাংক প্রিলিমিনারি এবং ব্যাংক রিটেন প্রিলিমিনারি এবং লিখিত ইংলিশ এবং গণিত, এই দুইটা কোর্স সম্পর্কে অনেকেই মানে প্রশ্ন করছে, অনেকদিন যাবৎ খুব জ্বালাচ্ছে। তো তাদের জন্য আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত। আমি একটু 5 মিনিট তাদের উত্তর দেওয়ার জন্য আমি একটু সময় নেব। প্রাইমারিতে শুনেছি 40,000 লোক নেবে, এটা আমি বাই দা বাই বিভিন্ন পত্রিকা থেকে, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন পত্রিকায় নিউজটা আসছে, অনেকেই আমাকে বলছে। তো আমি এই বিভিন্ন এই ইয়ে থেকে আমি মনে হচ্ছে প্রাইমারিতে বড় ধরনের একটা সার্কুলার আসতেছে। তো সংখ্যাটাও এখানে লেখা আছে 40,000। তো আমি 40,000 বলতে পারবো না, তবে আমি শুনেছি 40,000 লোক মতো নিবে, ঠিক আছে? তো এটা যদি সত্য হয় আমার মনে হয় প্রাইমারির জন্য একটা বড় একটা সার্কুলার হবে। এবং এটা প্রাইমারি, এটাও শুনেছি প্রাইমারি বর্তমানে 16তম গ্রেড থেকে এটা 13তম গ্রেডে নিয়ে আসা হয়েছে। 13তম গ্রেড, তার মানে কি এটা একটা ভালো একটা সুযোগ ছেলেমেয়েদের জন্য প্রাইমারি চাকরিটা। ওকে, তো এই জন্য আমি মনে করি প্রাইমারির জন্য আমরা একটা বড় একটা সুযোগ রেখেছি। এখানে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ জন্য একান্তভাবে এই কোর্সটাই কোনো সুযোগ নিতে চায় অতিথির আমাদের কাছ থেকে, আমার মনে হয় তাদের জন্য একটা বড় একটা সুযোগ অপেক্ষা করছে। ওকে, তাহলে আমি এই বিষয়ে খুব দ্রুত 5 মিনিট শুধু আমার কোর্সের সময় ব্যাখ্যা দিয়ে আমি বাকি আরো 7 থেকে 8টা প্রশ্ন ব্যাখ্যা দেবো। প্লিজ, আশা করছি আমি 5 মিনিট সময় তোমাদের জন্য কাছ থেকে চেয়ে নিচ্ছি, তোমরা আশা করছি এটা শুনবে। আমাদের প্রাইমারি কোর্সে অলরেডি আমাদের 40টা ক্লাস ঘোষণা আছে, কালকে থেকে আসবে। 40টা ক্লাস দিবে, 40টা ক্লাস হবে এবং অনেকগুলো সুযোগ রেখেছি এখানে। 40টা ক্লাস সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস হবে। এবং এখানে অনেকগুলো সুযোগ রেখেছি, যারা যেমন মডেল টেস্টের উপর 80 নম্বরের মডেল টেস্ট হবে 4টা, 80 নম্বরের সাবজেক্টিভ টেস্ট হবে 8টি, ঠিক আছে? প্র্যাকটিস শিট পাবে ইংরেজিতে 8টি, ম্যাথমেটিক্সে 8টি, ঠিক আছে? এরপরে আমাদের পিডিএফ শিট পাবে 12টি, পিডিএফ শিট পাবে 12টি। আমার মনে হয় এই শিটগুলো পড়লেও প্রাইমারিতে অনেকে চান্স পেয়ে যাবে, ঠিক আছে? ইংরেজি ক্লাসগুলো আমি নেব, শরীফ স্যার নেবে। বাংলা ক্লাসগুলো মেহেদি স্যার, অনেক বিখ্যাত স্যার, হাসান স্যার, জামান স্যার, অনেক ভালো মানের টিচার, আমি তাদের জন্য বাজি ধরতে পারি, অনেক ভালো মানের শিক্ষক। ওকে, গণিতের শফিক স্যার, বিজয় স্যার, সেলিম স্যার, অনেক ভালো মানের শিক্ষক। যে কেউ 2-1টা ক্লাস পরীক্ষামূলক করার জন্য বলতে পারছি, অন্য যে কোনো টিচার হচ্ছে অনেক ভালো মানের শিক্ষক, তারা ক্লাস করে দেখতে পারো, ঠিক আছে? তারপরে আন্তর্জাতিকের জন্য আমাদের শরীফুল ইসলাম, অব্র স্যার, আতিক স্যার, অনেক ভালো মানের শিক্ষক, ক্লাস করে দেখতে পারো। এবং বাংলাদেশ বিষয়ের জন্য এনামুল স্যার, নূরে আলমিন স্যার, ঠিক আছে? অনেক ভালো মানের শিক্ষক, ক্লাস করে দেখতে পারো। দৈনন্দিন বিজ্ঞানে পাবেল স্যার, শরীফুল স্যার, অনেক ভালো মানের শিক্ষক। আশা করছি তাদের ক্লাসগুলো করতে পারবে এবং এই 40টা ক্লাস পাবে। ফি বেশি রাখি নাই, 40টা ক্লাস, এতগুলো সুযোগ দেব, তাই না? অনেকগুলো মডেল টেস্ট, তাই না? প্রায় অনেকগুলো মডেল টেস্ট, 4টা মডেল টেস্ট, সাবজেক্টিভ টেস্ট 8টি, প্র্যাকটিস শিট দেবো 16টি, তারপরে তোমার পিডিএফ শিট পাবো 12টি। এই সব মিলিয়ে আমি মনে হয় এবং সিনিয়র মোস্ট টিচার, সব সিনিয়র মোস্ট টিচারের ক্লাস নেবে, এই জন্য ফিটা একদম কম।
এটা মাত্র ৩,২৬০ টাকা ধার্য করা হয়েছে। আশা করছি এই ফিটা যারা দিয়ে প্রাইমারি কোর্সটা করতে চাও তারা এই সুযোগটা আমাদের কাছ থেকে নিতে পারো। আশা করছি তারা অনেক ভালো কিছু পাবে। ঠিক আছে, বিশেষ প্রিলিতে বিশ্বভিত্তিক অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি ভর্তি চলছে। আমাদের চতুর্থ এবং পঞ্চম ব্যাচে ভর্তি চলছে বিশেষ প্রিলিমিনারি বিশ্বভিত্তিক বিভিন্ন সব সাবজেক্টে। ইংরেজি বিশেষ প্রিলিমিনারি ইংরেজি কোর্সটা অলরেডি দেওয়া আছে এবং এটা আগামী 11 তারিখ রবিবার সন্ধ্যা 7টায় আমার প্রথম ক্লাস শুরু হবে। রবিবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়, এবং পঞ্চম ব্যাচটা হবে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার রাত 9টায়। কেউ 7টায় ভর্তি হয়ে রাত 9টায় ক্লাসটা করতে পারবে, 9টায় ভর্তি হয়ে 7টায় ক্লাসটা করতে পারবে। তাহলে এই একটা সুযোগ আছে ইংরেজি গ্রামারের জন্য। গ্রামারে অনেকগুলো ক্লাস দেবো, 23টা ক্লাস দেবো, অনেকগুলো প্র্যাকটিস শিট, পরীক্ষার সুযোগ আছে। সবগুলা আমাদের গ্রুপগুলোতে দেখলে তোমরা এইগুলো বিস্তারিত জানতে পারবে। এবং ইংলিশ লিটারেচারে শরীফ স্যার ক্লাস নেবেন, 11টা ক্লাস হবে। এখানে অনেকগুলা পরীক্ষার সুযোগ আছে, ক্লাস আছে অনেকগুলো, 11টা ক্লাস, অনেকগুলো শরীফ স্যার কাছ থেকে পাবে। আমার মনে হয় এটা একটা বড় একটা সুযোগ। গণিতে আমাদের সোহাগ সিকদার পাঠ করে দিয়েছি, বীজগণিত অংশটা সোহাগ সিকদার নিবে, পাটিগণিত অংশটা সেলিম স্যার ক্লাস নেবে, বিজয় স্যার জ্যামিতি নেবে, মানসিক দক্ষতা শফিক স্যার নেবে। তারা কোন মানের শিক্ষক তাদের ক্লাস করলে বুঝতে পারবে। এবং অত্যন্ত ভালো শিক্ষক, এবং তাদের যে সুযোগ সুবিধাগুলো পাবে এই গণিতে, আমার মনে হয় সপ্তাহে 4 দিন ক্লাস পাবে গণিতে, 4 দিন, সপ্তাহে 4 দিন। ঠিক আছে, টাইমটা উল্লেখ করে রাখছি 4:30 থেকে 6:30 পর্যন্ত। বাংলা সাহিত্য এবং ব্যাকরণে আমরা আলাদা করে দিচ্ছি। কেউ চাইলে বাংলা সাহিত্য, কেউ চাইলে বাংলা ব্যাকরণে ভর্তি হতে পারবে। বাংলা সাহিত্যে আমাদের অনেকগুলো ক্লাস আছে। তো বাংলা সাহিত্যে ক্লাস হচ্ছে আমাদের টোটাল বাংলা সাহিত্যে ক্লাস হচ্ছে 14টি। আমাদের হাসান স্যার, মেহেদি স্যার ক্লাস নেবেন, জামান স্যারও থাকবেন। অত্যন্ত বড় মানের টিচার, তারা ক্লাস করলে বুঝতে পারবে। আর বাংলা ব্যাকরণে মেহেদি স্যার, জামান স্যার ক্লাস নেবে, অত্যন্ত বড় মানের টিচার। বাংলা ব্যাকরণে 11টি ক্লাসে 800 টাকা। ঠিক আছে, আমাদের ক্লাস টাইম সব দেওয়া আছে, 13ই অক্টোবর থেকে আর 10ই অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিষয়গুলি নবাব স্যার এবং আতিক স্যার ক্লাস নেবেন। প্রিলিতে 22টি ক্লাস দেওয়া আছে, 4টা সলভ ক্লাস পাবে। ঠিক আছে, ফি হচ্ছে 1530 টাকা। আমরা আগেই বলেছিলাম আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ব্যাচে আমরা বলেছিলাম কম টাকায় নিচ্ছি। আমাদের 4 নম্বর, 5 নম্বর ব্যাচে যারা ভর্তি হবে তাদের ফিটা বেড়ে যাবে, আমি আগেই ঘোষণা দিয়েছিলাম। তো আশা করছি এটা আমার কোনো দোষ নাই, কারণ আমি আগেই বলেছি আমি আন্তর্জাতিকে 800 টাকা দিয়েছি প্রথম ব্যাচে, 1, 2, 3 নম্বর ব্যাচে আন্তর্জাতিকে 800 টাকা ফিতে পড়িয়েছি। আশা করছি 800 টাকা দিয়ে আসলে এই মানের টিচার দিয়ে 800 টাকা দিয়ে পড়ানো সম্ভব না, এই কারণে আমাদের ফিটা বেড়ে গেছে। বাংলাদেশ বিষয়গুলিতে আমাদের এনামুল স্যার এবং নূর আলমিন স্যার ক্লাস নেবেন। এনামুল স্যার অত্যন্ত ভালো মানের শিক্ষক, নূর আলমিন খুব ভালো মানের শিক্ষক। তাদের ক্লাস করলে বুঝতে পারবে। 22টা ক্লাস, 1230 টাকা প্রথম ব্যাচ হিসেবে। যেহেতু নতুন শুরু করেছে এই জন্য প্রথম ব্যাচ হিসেবে ফিটা একটু তাদের জন্য একটু ছাড় দিচ্ছে। ওকে, আমাদের ক্লাস শুরুর ডেট লেখা আছে। বিজ্ঞানে 1, 2, 3 নম্বর ক্লাস ব্যাচ শেষ হয়ে গেছে। পাবেল স্যার ক্লাস নেবেন, 18টা ক্লাস, 1500 টাকা। আর শরীফুল ইসলাম স্যার আইসিটিতে 16টি ক্লাস নেবেন, মাত্র 1020 টাকা। এটাতে একটু ছাড় আছে, শরীফুল স্যার ছাড় দিয়েছেন। আর আশা করছি পাবেল স্যারের কাছ থেকে 18টা ক্লাস পাবে, এবং এই ক্লাসগুলো করে দেখতে পারো। যারা ক্লাস ইন্টারেস্টেড তাদের সম্পর্কে খুব ভালো জানো। আমার মনে হয় তারা কেমন টিচার, আমার মনে হয় তাদের ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই। ওকে, আমাদের রিটেন গণিত এবং আন্তর্জাতিকের জন্য রিটেনের একটা সুযোগ আছে। আমাদের সোহাগ সিকদার 13তম কার্যক্রমী মানে কি স্ক্রিন দাও। ও 11তম বলি নাই, 11তম বলি নাই, আমি বলছি 13তম গ্রেড। প্রাইমারি 13তম গ্রেড, 11তম বলি নাই, 11তম বলি নাই, আমি বলছি 13তম গ্রেড। 16তম থেকে 13তম গ্রেডে আনা হচ্ছে, 11তম গ্রেড আমি বলি নাই। ওকে, তাহলে আমাদের সোহাগ সিকদার ম্যাথমেটিক্সে রিটেন ক্লাস নেবেন, অত্যন্ত ভালো মানের টিচার, বাজি ধরতে পারি। রিটেনের ক্লাস যারা বিসিএসে এগিয়ে থাকতে চাও তারা সোহাগ সিকদারের ম্যাথের ক্লাস করে দেখো। আমার মনে হয় দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাদের এই টাকাটা লস হবে না এবং ভালো কিছু পাবে সোহাগ সিকদারের ক্লাসটা করতে পারো। আমাদের আন্তর্জাতিকের জন্য লিখিত কোর্স শুরু হয়েছে। নবাব স্যার এবং আতিক স্যার দুজন ক্লাস নেবেন, খুব ভালো মানের শিক্ষক, তাদের কাছ থেকে আন্তর্জাতিকের ক্লাসগুলো করে দেখতে পারো। সোহাগ সিকদার রবিবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন ক্লাস দিবে রাত 9টায়, এবং আমাদের নবাব স্যার, আতিক স্যার আন্তর্জাতিকে 2 দিন ক্লাস দিবে, শুক্রবার রাত 9টায় এবং মঙ্গলবার রাত 9টায়। ওকে, এই সময় যারা ক্লাসগুলো করতে চাও তাদের কাছ থেকে করতে পারবে। এবং 40তম ভাইবা ক্লাস অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। 16 অক্টোবর 5টায় 40তম ভাইবা প্রার্থী যারা আমাদের আছো, 40তম লিখিত দিয়েছো, তাদের জন্য আমরা 40তম ভাইবার কোর্স অফার করেছি। আশা করছি তারা আমাদের কাছ থেকে অল্প টাকায় মাত্র 2000 টাকা দিয়ে
40তম ভাইবার ক্লাসটা করতে পারবে। এবং অনেকগুলো সুযোগ আছে, এবং করোনা পরিস্থিতি চলে গেলে তারা আমাদের কাছ থেকে ফিজিক্যালি এসে ব্রাঞ্চে এসে অনেকগুলা ডেমো ভাইবা, মডেল ভাইবা, অবজার্ভ ভাইবা, এগুলো সুযোগ তারা পাবে, এগুলো তারা দিতে পারবে, ওইটা অলমোস্ট ফ্রি। ঠিক আছে। আর বিশেষ লিখিত ইংরেজি কোর্স শীঘ্রই আসতেছে, আশা করছি এই মাসে ঘোষণা পাবে। আর ব্যাংক প্রিলি এবং লিখিত ইংরেজি এবং গণিত নিয়ে যারা অধীর আগ্রহে বসে আছো তাদের জন্য এই মাসে আশা করছি আমরা অক্টোবরের 15 তারিখের পরে যে কোনো সময় আমরা এই বিষয়ে ঘোষণা দেব। আশা করছি প্রস্তুতি রাখতে পারো ব্যাংকের জন্য। সবাইকে অত্যন্ত অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কয়েকটা কথা শোনার জন্য। ব্যাংক প্রিলিমিনারি কবে ভর্তি শুরু হবে? ব্যাংক প্রিলিমিনারি লিখিত ইংরেজি এবং গণিত এটা আমরা 15 তারিখে আশা করছি ঘোষণা দেব, এবং 15 তারিখ যেদিন ঘোষণা দেবো তার পরের দিন থেকে ভর্তি হতে পারবে, এবং 5 দিন পরে থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। যেদিন ঘোষণা দেবো তার 5 দিন পরে থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, একটু ধৈর্য ধরি, এবং সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ক্লাস পাবে, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ক্লাস পাবে, এবং টাইম মোটামুটি ফিক্স করা থাকবে। হ্যাঁ, ওকে, সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে কথা শোনার জন্য। আমরা এখন অদিতি মডেল টেস্টের যেই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য বলছিলাম, এই প্রশ্নটাতে চলে যাই। মডেল টেস্ট 19 53 নম্বর প্রশ্ন। আমরা একটু দেখি, আমরা প্রথমে আমরা দেখি ফেইল এমন একটা বার, লক্ষ্য করো, ফেইলের পরে দেখো 2 বসে কখন? ফেইল প্লাস 2 প্লাস ভার, আবার ফেইল প্লাস, দেখো ফেইল প্লাস ইন প্লাস সামথিং, বোঝার চেষ্টা করো। তার মানে কি সামথিং মানে কি? ভার না। দেখো ফেইলের পরে যদি ভার থাকে তাহলে টু নেব, আর ফেইলের পরে যদি ভার না থাকে তাহলে ইন নেব। দেখো হি ফেইলড ইন ইংলিশ, ইংলিশ হচ্ছে ভার না, সামথিং, তাহলে ফেইলের পরে ভার না থাকলে আমরা ইন নেব। হি ফেইলড ইন হিজ এফোর্ট, হি ফেইলড ইন ইংলিশ, তাহলে ফেইলের পরে ইন বসে যদি পরে ভার না থাকে, আর ফেইলের পরে টু বসে যদি পরে একটা ভার থাকে, তাহলে ফেইলের পরে ভার থাকলে টু বসে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম বাক্যে দেখে নেই, অলমোস্ট এভরি ড্রাইভার ফেলস, তার মানে ফেল ভার্বটা পেয়ে গেছে, তাই না? এখন ফেলের পরে ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটে কি পাস, এই পাস হচ্ছে একটা ভার্ব, তার মানে কি ফেলের পরে পাস এটা একটা ভার্ব, তার মানে কি ফেলের পরে ইন পাসিং কথাটা ভুল, কারণ ফেলের পরে পাস শব্দটা যেহেতু একটা ভার্ব, তাহলে ফেলের পরে ভার্ব থাকলে টু বসে, ভার্ব না থাকলে ইন বসে, তাহলে ফেলের পরে পাস যেহেতু একটা ভার্ব, অতএব ইন পাসিং কথাটা ভুল। তার মানে কি এক নম্বর আনসারটা ভুল আছে, যেই গাইডের মধ্যে এক নম্বর দেওয়া আছে, ইন পাসিং দেওয়া আছে, এটা আনসারটা অটোমেটিক্যালি ভুল। ঠিক আছে, এবার টু পাস, হ্যাঁ, এবার সি নাম্বারে দেওয়া আছে টু পাস্ট দেওয়া আছে। লক্ষ্য করো, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু এর পরে ইনফিনিটিভ, আমরা শিখি টু এর পরে ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বের ভার্ব ওয়ান, তাহলে টু এর পরে এখানে পাস্ট হচ্ছে পাস্ট টেন্স, তাই না? তার মানে কি সি নাম্বার ভুল, তার মানে এক নাম্বার ভুল, সি নাম্বার ভুল, তাহলে আনসার হচ্ছে বি নাম্বার অথবা ডি নাম্বারে। এবার বি হবে নাকি ডি হবে? তাহলে আমরা সূত্র অনুযায়ী বি এবং ডি কোনটা নেব? তো লক্ষ্য করো, তাহলে ফেলের পরে, দেখো ফেলের পরে টু প্লাস ভার বলছে, তাই না? এখন দেখো সিম্পল ইনফিনিটিভের গঠন দেখো, সিম্পল ইনফিনিটিভের গঠন হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, যেমন টু পাস, তাই না? ফেল টু পাস। আর পারফেক্ট ইনফিনিটিভ আমি একটি ফর্মটা দেখাচ্ছি। পারফেক্ট ইনফিনিটিভের একটি ফর্ম হচ্ছে টু হ্যাভ প্লাস B3, টু হ্যাভ প্লাস B3, তার মানে কি টু হ্যাভ পাস্ট। এই দেখো টু হ্যাভ পাস্ট, হ্যাভ কিন্তু ভার্বের বেস, হ্যাঁ। এবার প্রশ্ন হচ্ছে ফেলের পরে টু প্লাস ভার্ব বসে, তার মানে এখানে টু পাস, ফেলের পরে টু প্লাস ভার্ব। আবার দেখো ফেলের পরে এই দেখো টু প্লাস টু হ্যাভ, এটাও একটা ইনফিনিটিভ কিন্তু, হ্যাঁ। তাহলে সিম্পল ইনফিনিটিভ ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ ইনফিনিটিভ, তার মানে কি ফেলের পরে টু প্লাস ভার্ব বসে মানে কি ফেলের পরে ইনফিনিটিভ বসে, ফেলের পরে টু প্লাস ভার্ব তার মানে কি ফেলের পরে ইনফিনিটিভ বসে। এবার ইনফিনিটিভ তো বিভিন্ন রকমের ইনফিনিটিভ আছে, তার মধ্যে সিম্পল ইনফিনিটিভ আছে, পারফেক্ট ইনফিনিটিভ আছে। তাহলে ফেলের পরে সিম্পল ইনফিনিটিভ, ফেলের পরে পারফেক্ট ইনফিনিটিভ দুটোই বসতে পারে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি
টু পাস এবং টু হ্যাভ পাস দুইটাই কিন্তু কারেক্ট। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে অর্থের দিকে যেতে হবে। টু পাস মানে হচ্ছে ফেলস টু পাস মানে পাস করতে ব্যর্থ হয়, আর ফেলস টু হ্যাভ পাস্ট পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা অতীতকালকে বোঝায়। তার মানে কি এভরিডে এভার পাস্ট, এভরিডে এভার ফেল টু পাস মানে পাস করতে ব্যর্থ হয়েছিল, তাহলে পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা অতীতকালকে বোঝায়, আর সিম্পল ইনফিনিটিভ দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকে বোঝায়। ঠিক আছে, তাহলে এখন দেখো অর্থ করলে দাঁড়ায় অলমোস্ট এভরি ড্রাইভার, প্রায় প্রত্যেক ড্রাইভার ফেলস মানে ফেল করে টু পাস দ্য ড্রাইভার্স টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। তার মানে প্রথমবারের চেষ্টায় ড্রাইভিং টেস্ট পাস করতে প্রায় প্রত্যেক ড্রাইভার পাস করতে ব্যর্থ হয়। ফেলস টু পাস মানে কি পাস করতে ব্যর্থ হয়, তার মানে কি প্রত্যেক ড্রাইভার প্রথমবারের চেষ্টায় ড্রাইভিং টেস্টে পাস করতে ব্যর্থ হয়। তার মানে কি এটা কিন্তু একটা জেনারেলাইজেশন হয়ে গেছে। তার মানে প্রথমবার যারা পরীক্ষা দেয় ড্রাইভিং টেস্টে তারা প্রত্যেকে প্রথমবার ফেল করে, তারা ফেল করতে ব্যর্থ হয়, পাস করতে ব্যর্থ হয়। তার মানে কি এটা একটা জেনারেলাইজেশন করেছে। তার মানে কি প্রত্যেক ড্রাইভার কি প্রথমবার পরীক্ষা দিতে ব্যর্থ হয়? এটা আসলে জেনারেলাইজেশনটা এটা ভুল। ঠিক আছে, তাহলে আমরা ডি নাম্বারে দেখি। ডি নাম্বারের অর্থ করলে কি দাঁড়াচ্ছে? প্রত্যেক ড্রাইভার প্রথমবারের ড্রাইভিং টেস্টে পাস করতে ব্যর্থ হয়েছিল। প্রায় প্রত্যেক ড্রাইভার প্রথমবারের ড্রাইভিং টেস্টে পাস করতে ব্যর্থ হয়েছিল। টু হ্যাভ পাস মানে ব্যর্থ হয়েছিল, অতীতকালকে বোঝায়। তাহলে পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা অতীত অর্থ, আর সিম্পল ইনফিনিটিভ দ্বারা বর্তমান বা ভবিষ্যৎ অর্থ। তাহলে টু পাস বললে পাস করতে ব্যর্থ হয়, এটা একটা জেনারেলাইজেশন। তার মানে প্রত্যেক ড্রাইভার পাস করতে ব্যর্থ হয়। তার মানে আমি যদি বলি যে অল ম্যান আর নট হার্ড ওয়ার্কিং, সকল মানুষ আর নট হার্ড ওয়ার্কিং, তার মানে কি সকল মানুষ আর নট হার্ড ওয়ার্কিং মানে কি অল ম্যান আর লেজি, সকল মানুষ কি লেজি, সকল মানুষ লেজি হয়, এই কথাটা কি অলস হয়? এটা কি সত্য কথা? এটা বাক্য গঠন ঠিক আছে, কিন্তু বাক্যটা কিন্তু ভুল, কারণ সকল মানুষ কখনো লেজি হয় না, কেউ কেউ লেজি হয়, কেউ কেউ পরিশ্রম হয়। ঠিক এমনি ভাবে প্রত্যেক ড্রাইভার ড্রাইভিং টেস্টের প্রথমবারের পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয়, এই কথাটা ভুল, কারণ এটা জেনারেলাইজেশন। আর 4 নম্বর বাক্যের অর্থ হচ্ছে প্রত্যেক ড্রাইভার ড্রাইভিং টেস্টের প্রথমবারের পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয়েছিল। তারপর প্রথমবারের পরীক্ষায় প্রায় প্রত্যেকে পাস করতে ব্যর্থ হয়েছিল, এটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, কিন্তু সবসময় প্রথমবার পরীক্ষা দিলে সবাই ব্যর্থ হবে, এই কথাটা সত্য নয়। তো এই কারণে টু পাস এবং টু হ্যাভ পাস বাক্যের স্ট্রাকচারালি ঠিক আছে, কিন্তু অর্থের দিক দিয়ে টু পাসটা ভুল আছে, 4 নম্বর বাক্যটা কারেক্ট আছে। কারণ স্ট্রাকচারালি ঠিক আছে, বাক্যের গঠন ঠিক হলে কিন্তু বাক্য হয় না। আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা লাগে। ঠিক আছে, তাহলে এখানে যোগ্যতার ঘাটতি আছে। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে তোমার এই প্রত্যেক ড্রাইভার কখনো সব সময় পাস করতে ব্যর্থ হয় না। পরীক্ষা দিলে সবাই যদি প্রথমবার পরীক্ষা দিলে ব্যর্থ হয়, তাহলে সবাই বলতে প্রথমবার পরীক্ষা দেবো না, দ্বিতীয়বার পরীক্ষা দেবো, তাই না? তোমরা যারা বিশেষ নিয়ে খুব ভয় আসো, প্রথমবার পরীক্ষা দিলে ফেল করতে পারো, এই ভয়টা যদি সবার মধ্যে থাকতো তাহলে প্রথমবার কেউ পরীক্ষা দিত না, কারণ সবাই জানতো যে প্রথমবার পরীক্ষা দিলে ব্যর্থ হবো, তাই না? অতএব এটা হচ্ছে কাকতালীয় একটা বিষয়, যে প্রত্যেক ড্রাইভার প্রথমবারের পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয়েছিল, এটা কাকতালীয় ভাবে হয়ে গেছে। আর পাস করতে ব্যর্থ হয়, এটা হচ্ছে জেনারেলাইজেশন। এই অর্থে গঠন দিক দিয়ে ঠিক আছে, কিন্তু অর্থের দিক দিয়ে বিচার করলে আমরা বি নাম্বার বাক্যটা ভুল আছে। অতএব আনসারটা হবে 4 নম্বরটা, টু হ্যাভ পাস্ট। এই কারণে আমরা আনসার নেব টু হ্যাভ পাস্ট, 4 নম্বর। এটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। আমরা আশা করছি তোমরা পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহারটা অবশ্যই ভালোভাবে শিখে নেবে। বিস্তারিত জানতে অবশ্যই ক্লাস করলে আরো ভালো জানতে হবে। যারা ভার্বের ক্লাস করো, ভার্বের উপরে আমি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ক্লাস দেই। যারা বিস্তারিত জানতে চাও ভার্বের উপরে, আমার 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ক্লাস করে দেখো, তাহলে আশা করছি পারবের এই বিষয়গুলোতে অনেক ক্লিয়ার একটা আইডিয়া পাবে। আরো বেশি এক্সাম্পল পাওয়ার জন্য আশা করছি ক্লাস করা লাগবে। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। আমরা মডেল টেস্ট 20 তে আমরা একটা ভয়েসের একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার। বেশি সময় নিয়ে নিচ্ছে নাকি? কতক্ষণ নিচ্ছে? 1 ঘন্টা 10 মিনিট গেছে। ওকে, আমি আর বেশি সময় নেবো না, আমি আর 10 মিনিট সর্বোচ্চ সময় নেবো, 10 মিনিট। হ্যাঁ,
ওকে, আমরা আশা করছি অনেকগুলো পয়েন্ট চলে আসছে। দেখো দে লাভ ইচ আদার, এই বাক্যটা অনেকে অনেক বইয়ের মধ্যে যদি দেখো এটার মধ্যে আনসার দেওয়া আছে দে আর লাভ বাই ইচ আদার, এটা আনসার দেওয়া আছে দে আর লাভ বাই ইচ আদার। দে লাভ ইচ আদার, ইচ আদার হচ্ছে এটা রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান আনাদার, এগুলোকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। সো সাধারণ নিয়ম হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের প্যাসিভ ভয়েস হয় না। রেসিপ্রোকাল প্রোনাউনের সাধারণত প্যাসিভ ভয়েস হয় না। তো যেহেতু হয় না, তো নিয়ম অনুযায়ী এটার প্যাসিভ ভয়েস হওয়ার কথা না, তাই না? তবে অ্যাকসেপ্টেবল অ্যাপ্রোচ হচ্ছে, তবে এটাকে এইভাবে দেখানো আছে। তাহলে কি হচ্ছে, ইচ আদার এবং ওয়ান আনাদার, এটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনের সাধারণত প্যাসিভ ভয়েস হয় না, ঠিক আছে? তবে যদি ইচ আদারকে কেউ প্যাসিভ ভয়েস করতে চাও তাহলে এইভাবে দেওয়া আছে। এইভাবে দেওয়া আছে কিভাবে, ইজ কে সাবজেক্ট, ইচ ইজ লাভড বাই দি আদার, মানে এটাকে বলা হচ্ছে বাই দি আদার। তার মানে বলা হচ্ছে কি, ইচ এবং দি আদারকে স্প্লিট করে, ইচ এবং আদারের মধ্যে ইচ এবং আদারকে স্প্লিট করে আমরা এইভাবে প্যাসিভ ভয়েসটা করতে পারি। অর্থাৎ ইজ কে সাবজেক্ট অংশে এবং দি আদারকে বাইয়ের অবজেক্ট করে আমরা ইচ আদারকে প্যাসিভ ভয়েস করতে পারি। এখানে দেটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে এটা অ্যাকসেপ্টেবল, মানে এইটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? আর দে আর লাভড বাই ইচ আদার, এটা হচ্ছে ইম্পসিবল। দে আর লাভড বাই, দে আর লাভড বাই ইচ আদার, এটা দিস ইজ ইম্পসিবল, প্যাসিভ ভয়েস হবে না। আর ইচ ইজ লাভড বাই দি আদার, দিস ইজ পসিবল, ঠিক আছে? এইভাবে তোমরা করতে পারো। আমাদের রোনাল্ড কোয়ার্ক, সিডনি গ্রিনবম এন্ড জিফার লিচ এর এ কম্প্রিহেনসিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বইটার 166 নম্বর পেজে তোমরা এটার ব্যাখ্যা দেখতে পারো। উই কুড হার্ডলি সি ইচ আদার ইন দ্য ফগ, উই কুড হার্ডলি সি ইচ আদার ইন দ্য ফগ, এই ব্যাখ্যাটা দেওয়া আছে। এবং ওইটার মধ্যে দেওয়া আছে উই কুড হার্ডলি বি সিন বাই ইচ আদার ইন দ্য ফগ, এটা ভুল আছে। ওখানে আনসারটা দেওয়া আছে each could hardly be seen by the other in the fog, each could hardly be seen by the other in the fog, এটা আনসারটা দেওয়া আছে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? সো দে লাভ ইচ আদার, এটা সাধারণত নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েস হবে না। তবে এটাকে যদি প্যাসিভ ভয়েস করতে চাও এইভাবে করা সম্ভব, ইজটাকে সাবজেক্ট এবং দি আদারকে বাই এর অবজেক্ট করে স্প্লিট করে প্যাসিভ ভয়েস করা সম্ভব। তাইলে আনসারটা কি দাঁড়ায়, ইচ ইজ লাভড বাই দি আদার। ওকে, এটা চৌধুরী হোসেনের আনসারটা দেওয়া আছে দে আর লাভড বাই ইচ আদার, এটার মধ্যে আমি মেনশন করে ফেললাম। অথবা অন্য একটা বইয়ের মধ্যে বা বাংলাদেশের অনেক গাইডের মধ্যে এটা আনসারটা দেওয়া আছে দে আর লাভড বাই ইচ আদার, এটা আনসারটা ভুল হবে। এটা আনসারটা হবে ইচ ইজ লাভড বাই দি আদার, ঠিক আছে? এটা এ কম্প্রিহেনসিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বইটার 166 নম্বর পেজে এটা দেওয়া আছে, দেখে নিতে পারো। ঠিক আছে, আমরা চলে যাই। এটা এটা নাকি আরেকটা আছে মডেল টেস্ট? ওকে, মডেল টেস্ট 21, মডেল টেস্ট 21 আছে ইট ইজ ইউ হু। এখন দেখো অ্যান্টিসিডেন্ট, ইউটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট প্লাস দেখো ডব্লিউএস প্লাস ভার্ব, ডব্লিউএস ওয়ার্ড মানে ডব্লিউএস ওয়ার্ড, তাই না? তো দেখো অ্যান্টিসিডেন্টের পরে ডব্লিউএস ওয়ার্ড থাকলে সবসময় খেয়াল করবা এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যাডজেক্টিভ ক্লজের আগে কি থাকে, অ্যান্টিসিডেন্ট থাকে। তাহলে অ্যান্টিসিডেন্টের পরে ভার্বটা কি হবে, সবসময় খেয়াল করবা রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসে এই ভার্বটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। সবসময় খেয়াল করবা রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুইচ, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসে এটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। অ্যান্টিসিডেন্ট যদি আই হয় তাহলে আই এর সাথে এম হয়, আই এর সাথে ওয়াজ হয়, আই এর সাথে হ্যাভ হয়, তাই না? আই ডু হয়। আর অ্যান্টিসিডেন্ট যদি ইউ হয়, ইউর সাথে আর হয়, ইউর সাথে ওয়ার হয়, ইউর সাথে হ্যাভ হয়। অ্যান্টিসিডেন্ট যদি হি হয়, হি এর সাথে ইজ হয়, হি এর সাথে ওয়াজ হয়, হি এর সাথে হ্যাজ হয়, তাই না? তাহলে এখন বলো এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে ইট ইজ ইউ, ইট ইজ ইউটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে হু আর ইউ হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো আমি কি বলছি, তো রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা সবসময় অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। তাহলে বলো এখানে হু এর পরে ভার্বটা কি হবে, ওয়াজ হবে নাকি ইজ হবে নাকি আর হবে নাকি হ্যাজ হবে? তাহলে আসো ইউর সাথে কি, ইউর সাথে ওয়াজ এটা হয় না, ইউর সাথে ইজ হয় না, ইউর সাথে হ্যাজ হয় না, তার মানে কি ইউর সাথে আর হয়, আনসার হবে ইউ আর। তাহলে ইউ আর টু ব্লেম, ইট ইজ ইউ হু আর, হু ইজ টু, হু আর টু, হু ইজ টু ব্লেম হবে না, ইট ইজ ইউ হু আর টু ব্লেম। ওকে, তাহলে অ্যান্টিসিডেন্টের রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটি কি হয়, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। ইট ইজ আই, ইট ইজ আই হু এম টু ব্লেম, ইট ইজ হি হু
হু ইজ টু ব্লেম, ইট ইজ ইউ হু আর টু ব্লেম। ঠিক আছে, এরপর আসো মডেল টেস্ট 21-54 নম্বর। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, মানি এটা আনকাউন্টেবল নাউন, মানি এটা আনকাউন্টেবল নাউন। প্রথম কষ্ট হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে, আনকাউন্টেবল নাউনের আগে মেনি বসে না, তার মানে মেনি বার। আনকাউন্টেবল নাউনের আগে ফিউ বসে না, ফিউ বার। আনকাউন্টেবল নাউনের আগে কোয়াইট এ ফিউ বসে না, ফিউ বসানো মানে কি, কোয়াইট এ ফিউ বসে না। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের আগে এ ফিউ বসে না, তার মানে কি, তো অটোমেটিক্যালি আমরা আনসার কিন্তু এমনি পেয়ে যাচ্ছি। তাহলে কি এ ফিউ বাদ, কোয়াইট এ ফিউ বাদ, মেনি বাদ, তাহলে হবে লিটল বসবে, এ লিটল। তাহলে এ ফিউ মানে হচ্ছে সাম, বলো এ ফিউ মানে হচ্ছে সাম, আর এ লিটল মানে হচ্ছে সাম। মানে কিছু অর্থে এ লিটল, কিছু অর্থে এ ফিউ বসে। এ ফিউ মানে এ লিটল সাম, এ লিটল মানেও সাম, সাম মানে কিছু। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো এ ফিউ এবং এ লিটল এর অর্থ সেম, শুধু পার্থক্য হচ্ছে এ ফিউ এটা কাউন্টেবল নাউনের আগে বসবে, আর এ লিটলটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসবে। তাহলে এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ বুকস, এ ফিউ স্টুডেন্টস। ঠিক আছে, হ্যাঁ, আর এ ফিউ ক্রপস অথবা ফিউ ক্রপস। ঠিক আছে, বাট এ লিটল ইনফরমেশন, এ ফিউ ইনফরমেশন বললে ভুল হবে। তুমি সাম ইনফরমেশন বলতে পারবা, সাম ফার্নিচার বলতে পারবা, সাম স্টুডেন্ট বলতে পারবা। তার মানে কি সাম কথাটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের আগে বসে, কিন্তু সাম অর্থে এ ফিউ কাউন্টেবল নাউনের আগে বসে, আর এ লিটল আনকাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে এখানে তাহলে এ ফিউ, কোয়াইট এ ফিউ, ফিউ অথবা দি ফিউ অথবা মেনি, এদের কোনোটাই আমরা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে বসে না। আনকাউন্টেবল নাউনের আগে বসে এ লিটল, লিটল, দি লিটল, মাছ। ঠিক আছে, মাছ বসে, এ লট অফ বসে, সাম বসে, মোর বসে, ইত্যাদি বসতে পারে। তাহলে এখানের মধ্যে চারটা অপশন যদি দেখি, তাহলে মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, অতএব তার আগে এ ফিউ, কোয়াইট এ ফিউ, মেনি বসবে না, বসবে কি এ লিটল বসবে, এ লিটল বসবে। আনকাউন্টেবল নাউনের একটা লিস্ট আছে আমার কাছে, আমার যারা ক্লাস করে, যারা নাম্বারের ক্লাস করো অথবা সাবজেক্ট এগ্রিমেন্টের ক্লাস করো, এটা ডিটেইল আমি একটা লিস্ট দিয়ে দিই কতগুলো আনকাউন্টেবল নাউন আছে, যেমন অ্যাডভাইস, ফার্নিচার, মেশিনারি। হ্যাঁ, তারপরে তোমার মনে করো অ্যাডভাইস, ফার্নিচার, মেশিনারি, ভোকাবুলারি, কি বলে, জুয়েলারি, হ্যাঁ, কি বলে, এই যে মেশিনারি, হ্যাঁ, পোয়েট্রি, অ্যালফাবেট, লাগেজ, ব্যাগেজ, গার্বেজ, ড্যামেজ। ঠিক আছে, ওয়েজেস পরিণাম অর্থে, তারপরে নিউজ, তারপরে ব্রেড, সোপ, মিউজিক, মানি, প্রগ্রেস, ইকুইপমেন্ট, নলেজ, রিসার্চ, হোমওয়ার্ক, ম্যানকাইন্ড, তারপর হচ্ছে কাজ অর্থে ওয়ার্ক, কাজ অর্থে বিজনেস। এগুলো হচ্ছে হ্যাঁ সবসময় এরপর তোমার ট্রাফিক, প্রগ্রেস, ঠিক আছে, সারফেস, এই শব্দগুলো অলওয়েজ আনকাউন্টেবল নাউন হিসেবে বসে। এগুলোর লিস্ট আছে, এগুলোর লিস্টটা মুখস্থ করে নিতে হবে, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই লিস্টগুলো আমি একদম স্পেসিফিক লিস্ট ধরে দেই, এবং অন্য জায়গা থেকে পড়ার কোনো কারণ দরকার নেই, অন্য জায়গা থেকে পড়ার কোনো কারণ নেই। ঠিক আছে, লিস্টটা বললে চলবে। ওকে, আমি লাস্ট একটা 23 মডেল টেস্ট 23, মডেল টেস্ট 23 দিয়ে শেষ করে দেবো নাকি আজকে, নাকি এখানে শেষ করে দেবো? আচ্ছা, মডেল টেস্ট 23 এটা যাও। হ্যাঁ, গুড, এটা দিয়ে দে। ওকে, মডেল টেস্ট 23 70 নম্বর যাও, মডেল টেস্ট 23 70 যাও, 70 যাও, মডেল টেস্ট 23 70 যাও। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। মডেল টেস্ট 23 এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। দেখো, মডেল টেস্ট 23 এ লক্ষ্য করো, বলছো হুইচ ইজ নট ইনকারেক্ট, বুঝার চেষ্টা করো, হুইচ ইজ নট ইনকারেক্ট। নট ইনকারেক্ট মানে কি, কারেক্ট। তার মানে চারটা উত্তরের মধ্যে আমাদের কারেক্ট আনসারটা বের করতে হবে। তাহলে হুইচ ইজ নট ইনকারেক্ট, দ্যাট ইজ হুইচ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আসো, এক নম্বরে তো আছে হি ওয়ার্কস ইন এ ডিপার্টমেন্টাল স্টোর, তাহলে এক নম্বর ভুল। ডিপার্টমেন্টাল, বলো ডিপার্টমেন্টাল, বলো ডিপার্টমেন্টাল স্টোর কথাটা ভুল। আমরা বিপণী বিতান অর্থে ডিপার্টমেন্টাল স্টোর কথাটা ভুল, বলতে হবে ডিপার্টমেন্ট স্টোর, ডিপার্টমেন্ট স্টোর। তাহলে কারেক্ট आंसर হচ্ছে ডিপার্টমেন্ট স্টোর, নট ডিপার্টমেন্টাল স্টোর।
তুমি যে কোনো ডিকশনারিতে ডিপার্টমেন্ট শব্দটা খুললেই তুমি স্পষ্টভাবে একটা এই শব্দটা পেয়ে যাবে, ডিপার্টমেন্ট স্টোর। ডিপার্টমেন্টাল স্টোর দোকানপাটে দেখা যায়, দোকানপাটে যদি খুঁজো তাহলে ডিপার্টমেন্টাল স্টোর লেখা থাকে। বা তুমি ভালো ডিকশনারি দেখো, ডিপার্টমেন্ট শব্দটা খুঁজলে ওখানে আছে ডিপার্টমেন্ট স্টোর, বিপণী বিতান। আর ডিপার্টমেন্টাল শব্দটা বসে যেমন ডিপার্টমেন্টাল অ্যাকশন, ডিপার্টমেন্টাল পানিশমেন্ট, বিভাগীয় ব্যবস্থা, শাস্তি। হ্যাঁ, ডিপার্টমেন্টাল অ্যাকশন, ডিপার্টমেন্টাল পানিশমেন্ট এই অর্থে ডিপার্টমেন্টাল হয়, কিন্তু বিপণী বিতান অর্থে ডিপার্টমেন্ট স্টোর হয়। তাহলে ডিপার্টমেন্ট শব্দটা তুমি দেখলেই পাবা। তুমি দোকানপাট দেখে যদি এই ডিপার্টমেন্টাল স্টোর শিখে রাখো তাহলে কিন্তু এই না এটা দিয়ে ইংরেজি নাম্বার পাবে না, তার মানে এক নাম্বারটা ভুল আছে। ঠিক আছে, এবার আসো তাহলে বি নাম্বারে কে আছে? দি পেন ইজ মাইটিয়ার, দ্য পেন ইজ মাইটিয়ার, দি পেন ইজ এটা ইয়েতে চলে আসছে, হুইচ ইজ নট ইনকারেক্ট, মানে এটা তো ইয়ে চলে আসছে। আচ্ছা তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা, দ্য পেন ইজ হওয়ার কথা, আসলে এটা একটু ইয়ে লাগবে। দ্য পেন ইজ মিস্টেক হয়ে গেছে, দ্য পেন ইজ মাইটার দেন দ্য, দেখো দ্য পেন ইজ মাইটার দেন দ্য সোর্ড, একটু মার্ক করে রাখো, আমরা ঠিক করে দিব। দ্য পেন ইজ মাইটার, এখানে যদি মাইটিয়ার চলে আসছে, কারেক্টটা চলে আসছে, তো দ্য পেন ইজ মাইটিয়ার, মাইটার হবে না, মাইটার হবে না এই কারণে মাইট হচ্ছে নাউন। মাইট মানে কি? শক্তি। তাহলে মাইট শক্তি, এটা নাউন। মাইটটা কোন পারসেন্টেজ? এটা নাউন। তাহলে নাউনের কোনো কম্পারেটিভ হয় না, তাহলে নাউনের কি হয় না? কম্পারিজন হয় না। তাহলে দ্য পেন ইজ মাইটার কথাটা ভুল। তাহলে যেহেতু নাউনের কম্পারেটিভ হয় না, তাহলে মাইটার কথাটা কি? মাইটার কথাটা ভুল, কারণ নাউনের কম্পারেটিভ নাই। তাহলে মাইটার অ্যাডজেক্টিভ হচ্ছে মাইটি, নাউনের অ্যাডজেক্টিভ কি? মাইটি, মাইটার অ্যাডজেক্টিভ হচ্ছে মাইটি। মাইটি মানে শক্তিশালী, শক্তিশালী, তার মানে এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ হয়, তাহলে মাইটি এর কম্পারেটিভ হচ্ছে মাইটিয়ার। মাইটি এর কম্পারেটিভ কি? মাইটিয়ার। মাইটি এর কম্পারেটিভ হচ্ছে মাইটিয়ার। তার মানে আমাদের এখানে যে কোনো মিস্টেকলি চলে আসছে, এটা এটা হবে। তার মানে এই বাক্যটাতে আমরা বি নাম্বার বাক্যটা কারেক্ট আছে এখানে, যেহেতু যে কোনো ভাবে হয়ে গেছে, তো এটা আমরা একটু সংশোধন দিতে হবে। হ্যাঁ, বইয়ের মধ্যে একটু ভুল থাকতে পারে, কিন্তু এখানে একটা আনফরচুনেটলি মানে এটা আনইনটেনশনালি এটা চলে আসছে। যাক, যেটা হচ্ছে আমরা স্বীকার করে নিলে কোনো সমস্যা নেই, তাহলে আমরা সংশোধন দিয়ে দেবো, তাহলে মাইট ইয়ার হবে। তার মানে এই বাক্যটা ঠিক আছে। তারপর আবার দেখো, আই এম ব্রোক, আই এম ব্রোক, আই এম ব্রোক। অনেকে ভাববে আই এম ব্রোক এই বাক্যটা ভুল আছে, কারণ আই এম ব্রোক হয় না, আই এম ব্রোকেন হবে, তাই না? আই এম ফিনিশড, আই এম ব্রোকেন এই ব্যবহার কথা না। তাহলে আই এম ব্রোক অর্থ হচ্ছে আই এম ব্রোক, এখানে আই এম ব্রোক অর্থ হচ্ছে আমি ভেঙে গেছি না। আই এম ব্রোক মানে কি? আই এম পেনিলেস, আই এম পেনিলেস, তার মানে আমার সাথে এক টাকাও নাই। আই এম ব্রোক, তোমার বন্ধু তোমাকে ধরলো, এই দোস্ত আজকে তোকে ট্রিট দিতে হবে, তুমি বলো দোস্ত আই এম সরি দোস্ত, আই এম ব্রোক টুডে, আমার সাথে এক পয়সা নাই আজকে। ঠিক আছে, তুমি কি বলবা? দোস্ত আই ক্যানট ট্রিট ইউ টুডে বিকজ আই এম ব্রোক টুডে, আজকে আমার সাথে এক টাকাও নাই। তার মানে আই এম পেনিলেস, আই এম পেনিলেস টুডে। তাহলে ব্রোক মানে হচ্ছে কি? পেনিলেস, এটা অ্যাডজেক্টিভ। তাহলে তার মানে এই বাক্যটা কারেক্ট। তার মানে ডি নাম্বার বাক্যটা ভুল কেন? ডি নাম্বার বাক্য আছে বর্ন, বর্ন ইন এ নোবেল, বর্ন ইন এ নোবেল ফ্যামিলি। আমি লাস্ট ইয়াতে এটা বর্ণের ব্যাখ্যা দিয়ে ফেলছি অবশ্য। হ্যাঁ, লাস্ট ইয়াতে এটা ব্যাখ্যাটা হয়েছে। বর্ণের পরে ইন হবে না কেন? বর্ন ইনটু এ নোবেল ফ্যামিলি হবে। বর্ন, আনসার হবে বর্ন ইনটু এ নোবেল ফ্যামিলি, বর্ন ইনটু এ নোবেল ফ্যামিলি। লক্ষ্য করো, বর্ণের পরে ইনটু বসে কখন? এই বর্ণের পরে যদি ফ্যামিলি শব্দটা থাকে তাহলে বর্ণের পরে প্রিপোজিশন ইনটু বসে। তাহলে বর্ন ইনটু কখন? যদি পরে ফ্যামিলি শব্দ থাকে। তাহলে হি ওয়াজ বর্ন ইনটু এ নোবেল ফ্যামিলি, হি ওয়াজ বর্ন ইনটু এ পুয়ার ফ্যামিলি হবে। ঠিক আছে, তো এই বাক্যের মধ্যে অ্যাকচুয়ালি তাহলে অনিচ্ছাকৃতভাবে দুইটা বাক্য, বি নাম্বার এবং সি নাম্বার বাক্য কারেক্ট, এ নাম্বার এবং ডি নাম্বার বাক্য ভুল আছে। যদি বলেছে কোনটা কারেক্ট বাক্য, তাহলে অ্যাকচুয়ালি বি নাম্বারও বাক্য কারেক্ট, সি নাম্বার বাক্য কারেক্ট। এরূপ ক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দেবো, আমার পরামর্শ হচ্ছে ভুল হইতে পারে, পিএসসি ভুল করে, পিএসসি প্রশ্নের মধ্যে ভুল পাওয়া যায়। তো এই প্রশ্নের মধ্যে মনে করো এখানে দেখতে পাচ্ছ তুমি বি নাম্বার বাক্য ভুল আছে, সি নাম্বার বাক্য ভুল আছে নাকি? আর সি নাম্বার, বি নাম্বার বাক্য কারেক্ট, সি নাম্বার বাক্য কারেক্ট, এ নাম্বার ভুল আছে, ডি নাম্বার ভুল আছে। তো তোমার লজিক হবে তুমি এই প্রশ্নের উত্তর দিবে না। এরূপ ক্ষেত্রে পরীক্ষায় বিসিএস এর প্রশ্নের আনসার করবে না, এটা হচ্ছে পরামর্শ। যখন দেখবে তুমি বলা হচ্ছে কোন বাক্যটি কারেক্ট, এরূপ ক্ষেত্রে যদি দেখা যায় দুইটা বাক্য কারেক্ট, দুইটা বাক্য ভুল থাকে, সেই ক্ষেত্রে তুমি ওই প্রশ্ন উত্তরটা অ্যাভয়েড করে যেতে হবে তোমাকে। ঠিক আছে, কারণ
এক্সামিনার কোনটাকে কারেক্ট ধরেছে সেটা তুমি জানো না, তাই না? সেই ক্ষেত্রে তুমি অ্যাভয়েড করে যাওয়াটাই বুদ্ধিমান। জাস্ট আমি এই কৌশলটা দেখানোর জন্য এই প্রশ্নটাকে নিয়েছি। জাস্ট কখনো যদি 4টা অপশনের মধ্যে 2টা প্রশ্ন কারেক্ট এবং 2টা প্রশ্ন ভুল থাকে, এরূপ ক্ষেত্রে তোমার কি করণীয়? এরূপ ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে কোনো প্রশ্নের উত্তর আনসার করবে না, তুমি আনসারটা অ্যাভয়েড করবে। সো দিস ইজ মাই মানে পার্টিং অ্যাডভাইস ফর ইউ। সো আশা করছি সবাই অনেকক্ষণ যাবত ধৈর্য সহকারে ক্লাস শুনেছো। আমি চাইলে আরো একটা প্রশ্ন দিতে পারি। আমি ইংলিশ টপিক ওয়াইজ তোমাদেরকে এইভাবে ক্লাস চলবে এবং সামনে আগামী দিনগুলোতে আশা করছি ম্যাথমেটিক্স এর টিচাররা মডেল টেস্টের উপর ম্যাথমেটিক্স নিয়ে আসবে। আবার আমার ইংলিশটা চলতে থাকবে। হ্যাঁ, আমার ইংলিশটা চলতে থাকবে আর ম্যাথমেটিক্স এবং অন্যান্য সাবজেক্ট আস্তে আমরা ধারাবাহিকভাবে আমরা তোমাদেরকে এই মডেল টেস্টের উপরে প্রশ্নগুলো দেব। এবং এই বইটার মধ্যে যে কিছু কয়েকটা ভুল থাকতে পারে, ভুল থাকবে, কারণ নোবডি ইজ ফুল প্রুফ। ফুল প্রুফ বলে কখনো না, কারণ উই আর নট অ্যাঞ্জেল। আমরা তো ফেরেশতা না, উই আর নো অ্যাঞ্জেল। আমরা তো ফেরেশতা না, তাই না? সো অ্যাজ উই আর নো অ্যাঞ্জেল, হ্যাঁ, নো অ্যাঞ্জেলস, তো আমার মনে হয় ভুল আমাদেরই হবে, তাই না? তো বইয়ের মধ্যে 2-1টা ভুল থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আশা করছি আগামী এডিশনে যেই 2-1টা ভুল আছে এগুলোর সংশোধনী পেয়ে যাবে। তবে আমি শুধু তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, তোমরা আমাদের এই বইটা দেখো, দেখে তোমরা যাচাই করো যে বাজারে অন্যান্য যে বই আছে ওই বইগুলোর সাথে আমাদের প্রশ্নের মান, আমরা কতটা শ্রম দিয়েছি, পরিশ্রম করেছি, এবং এই বইটাতে আসলে কি আমরা আসলে পরিশ্রম করেছি কিনা এবং তোমাদের চাহিদা অনুযায়ী প্রশ্ন দিতে পেরেছি কিনা, হ্যাঁ, সেটা তোমরা একটু দেখার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা সবাই প্রশ্নগুলো দেখবে এবং যাচাই করবে অন্যান্য বইয়ের তুলনায় অদিতির প্রশ্ন কেমন এবং প্রশ্নের মান কেমন এবং প্রশ্ন রিপিটেশন কেমন। এই বইটা সবাইকে আশা করছি দেখার জন্য। এটার সাথে 2টা বই, একটা হচ্ছে উত্তরপত্র আর একটা হচ্ছে মেইন বই। এটা হচ্ছে মেইন বই আর একটা হচ্ছে উত্তরপত্র। এখানে 2টা বই আমরা 2টা বই অদিতির, একটা হচ্ছে উত্তরপত্র আর একটা হচ্ছে মেইন বই। 2টা বই একসাথে এটা ইয়া থাকবে। আমি আবার যখন বইটা আসবে আবার দামটা একটু কম নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ফিটা কমাই দেওয়ার চেষ্টা করবো অনেকটা, যতটা সম্ভব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আর অনেক ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছো। আজকে অনেক সময় দিয়েছি আর তোমরাও সময় নিয়েছো বা দিয়েছো। অনেক ধৈর্য সহকারে কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি নিয়মিত বিরতিতে তোমার সাথে আমাদের এইভাবে দেখা হবে প্রতি সময় 3 দিন আগে বা 4 দিন আগে আমরা নোটিফাই করে দেবো। যাদের দরকার তারা অবশ্যই অদিতির সাথেই থাকবে, আর অদিতিকে লতি স্যারের সাথে থাকবে। আর অদিতির শিক্ষকদের সম্পর্কে জানো, অদিতির সম্পর্কে জানো। ঠিক আছে, আশা করছি তোমরা এটাই হবে। কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও, আমি তাহলে কারো থেকে প্রশ্ন নিতে চাই। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, বইটা কিভাবে পাবে? বইটা এই মাসের মধ্যে আসবে, এই মাসের 20 তারিখের পরে আসবে। আশা করছি সারা বাংলাদেশের সব জায়গায় পাবে। আশা করছি সারা বাংলাদেশের সব জায়গায় লাইব্রেরি থেকে পাবে, ইনশাল্লাহ এটা সবাই পাবে। ওকে, আমি চাই এটা জানা দরকার, কারণ এত পরিশ্রম করেছি, এটা যদি কেউ না জানে, এটা আমি বাধ্য হচ্ছি জানানোর জন্য, কারণ না জানলে কেউ জানবে না, তো জানাইতে হবে। এটাও কিন্তু একটা বড় একটা বিষয়, যে আমি যদি আমার বিষয়টা না জানিতে পারি, আমাকে যদি অন্যের কাছে না চিনিতে পারি, তাহলে তো আসলে আমি ব্যর্থ। কারণ এই সময় আমি কেন ব্যর্থ থাকবো? এত সুযোগ থাকতে, তোমাদের মতো এত হ্যান্ডস থাকতে, এত এই যে অনলাইন সুযোগ থাকতে, অফলাইন সুযোগ থাকতে আমরা কেন পিছিয়ে থাকবো? তো আমরা চাই এই বিষয়টা জানুক। এবং অন্যের কম্পিটিশন, বর্তমানে হচ্ছে কম্পিটিশন মার্কেট, কম্পিটিশনে সেই থেকে থাকবে যারা নিজেরা ফাইট করতে পারবে, তাই না? অতএব আমরা ফাইট করার জন্য প্রস্তুত এবং ভালো কিছু দিয়ে টিকে থাকতে চাই এবং যে কারোর সাথে ফাইট করতে চাই, যে কারোর সাথে ফাইট করতে চাই। আমি মনে করি কম্পিটিটর থাকলে ফাইট করার মানসিকতা থাকে এবং লড়াই করার মানসিকতা থাকে, শক্তি বাড়ে, যোগ্যতা বাড়ে এবং দক্ষতাও বাড়ে। কম্পিটিশন গিভস ইউ স্কিল। ওকে, আমরা সেটাই চাই। হ্যাঁ, সবাই দোয়া করবে। আশা করছি সবাই সুস্থ থাকার জন্য চেষ্টা করবে। আমি কিছু প্রশ্ন নেব, এখান থেকে অনেকে প্রশ্ন করছে। কেউ যদি প্রশ্ন করতে চাও প্রশ্ন করতে পারো। কি জন্য প্রশ্ন করছে? স্যার 41তম নিয়ে একটু বলেন, 41তম কবে হতে পারে? এটা আসলে আপেক্ষিক প্রশ্ন। আমি আগেও যে কথা বলেছি, আমার অবস্থানে আমি এখনো আছি। আমার ধারণা এই সিচুয়েশনে 41তম পরীক্ষা এই বছর হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। এটা আমার ব্যক্তিগত অভিমত। এই বছর 41তম বিশেষ পরীক্ষা হবে, এটা আমি বিশ্বাস করি না। ঠিক আছে, এই বছর হওয়ার সম্ভাবনা নাই বললেও চলে। তবে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা কোনো অথেন্টিক সোর্সের কোনো ইয়ে নাই। ঠিক আছে, স্যার সবাই শেয়ার করবে। হ্যাঁ, সবাই শেয়ার করবে প্লিজ, সবাই শেয়ার করে এটা সবাইকে জানিয়ে দিবে। সবাই শেয়ার করলে খুব খুশি হবো। আশা করছি সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আবার দেখা হবে। অল দ্য বেস্ট। হ্যাঁ, ওকে, আমরা